আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা শুনতে পাচ্ছি সবাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আজকে প্রথমে আমরা শুরু করব হচ্ছে ট্রেনের অঙ্ক। ট্রেনের অঙ্ক শুরু করার সময় আমি কিছু কথা বলে দেই। সবাই সবাই মনোযোগ দিয়ে শুনেন যে সবাই রেডি রেডি আমরা আছি। মানে গতিবেগের অঙ্কের মধ্যে ট্রেনের অঙ্ক এবং নদী নৌকার অঙ্ক এই দুটাই আর কি মূলত আসে। তার সাথে গড়ের অঙ্ক তো আমি করাই দিছি, যে গড় গতিবেগ কিভাবে করে বের করতে হয়, এই দুটো আর কি। ওকে, ঠিক আছে। তো প্রথম প্রথম যেই কথাটা সেটা হচ্ছে, মনে করেন আপনার কাছে একটা একটা খুঁটি আছে। এই জায়গায় একটা খুঁটি আছে, বা একটা গাছ আছে, অথবা একটা পোল আছে। এরকম সোজা লম্বা একটা পোল আছে, বা একটা খুঁটি আছে, যেটার দৈর্ঘ্য খুবই নগণ্য আর কি। মানে দৈর্ঘ্য মানে চওড়াটা চওড়াটা অতি নগণ্য, উচ্চতা আছে, চওড়াটা অতি নগণ্য। এটা চিন্তা করলাম। এটা মনে করেন, এটা একটা এটা একটা আপনি মনে করেন যে এটা একটা ট্রেন। এটা একটা ট্রেন। এই ট্রেনটা, চিন্তা করেন যে এই ট্রেনটা যখন এটাকে পার করবে, এটাকে যখন পার করবে, তাহলে ট্রেনটা আসলে যে একে পার করতেছে, তাহলে কত দৈর্ঘ্য আসলে অতিক্রম করতেছে, ট্রেনটা পার করার যে দৈর্ঘ্যটা, এটা আসলে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করতেছে। ট্রেনটা যখন, ট্রেনের মাথাটা, এই ট্রেনের মাথাটা যখন এইটা এই বরাবর যখন ছিল, তখন ট্রেনটাকে পার করা শুরু করছে। আবার ট্রেনের একবারে শেষ প্রান্তটা, এই প্রান্তটা যখন এই জায়গায় চলে আসবে, এই জায়গাটাতে চলে আসবে, তার মানে গোটা ট্রেনটা তখন পার হয়ে গেছে, এটা আমরা বলতে পারবো। তার মানে একটা খুঁটিকে ট্রেন পার করতেছে। আসলে খুঁটিটাকে ট্রেন পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা পার করতেছে। ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করলো, তাই না? একটা খুঁটিকে যদি একটা ট্রেন পার করে, তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করছে, তাই কিনা? ইয়েস, ইয়েস অর নো? ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করেছে, আর কিছু না। ট্রেনটার নিজের দৈর্ঘ্য পার করেছে, যে ট্রেনটার নিজের দৈর্ঘ্য যায়, কারণ ট্রেনটার মাথাটা এখানে ছিল, সেখান থেকে একবারে পিছনটা যখন এই পর্যন্ত আসলো, মানে পুরোটা পার হয়ে গেল। তার মানে ট্রেন একটা খুঁটি পার করে, বা গাছ পার করে, বা একটা পোল পার করে, বা একটা যে কোনো একটা মানুষকে পার করে। এটা মানুষ হতে পারতো, মানুষকে পার করা মানেটা হচ্ছে মানুষটার এই শুরুতে শুরু হয়েছিল এই জায়গায়, যখন ট্রেনটা এই সময় মাথা ছিল এই জায়গায়, তখন ট্রেনটা মানুষটাকে পার করা শুরু করছে, একবারে শেষ প্রান্ত যখন এখানে চলে আসছে, তখন পার হয়ে গেছে আসলে ট্রেনটা। তার মানে মানুষকে, একটা ট্রেন যদি একটা মানুষকে অতিক্রম করে, তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে। ক্লিয়ার? আমরা বুঝছি কি কথাটা? ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে, ধরলাম যে আমি আপনাকে একটা কথা বললাম যে 200 মিটার দীর্ঘ, 200 মিটার দীর্ঘ একটি ট্রেন, 200 মিটার দীর্ঘ একটি ট্রেন, ট্রেন একজন মানুষকে 5 সেকেন্ডে অতিক্রম করে, 5 সেকেন্ডে অতিক্রম করে। তো আপনাকে বলা হইলো যে ট্রেনটির গতিবেগ কত, কত মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগ আমরা জানি, বেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়। ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করেছে, সেটা হচ্ছে 200 মিটার দূরত্ব অতিক্রম করেছে, 200 মিটার। কত সেকেন্ড হচ্ছে 5 সেকেন্ড। তার মানে 200 কে 5 দিয়ে ভাগ করলে 40 মিটার পার সেকেন্ড ট্রেনটার গতিবেগ হবে। বুঝেছি কিনা? সবাই বুঝেছি? আচ্ছা, ঠিক আছে। ওকে। এখন এখন আরেকটু অন্যভাবে আসি। সেটা হচ্ছে, যদি মনে করেন এটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের একটা সেতু, সেতু বা ব্রিজ,
যাই বলেন না কেন, এটা সেতু বা ব্রিজ মনে করেন, এটা একটা এটা একটা সেতু বা ব্রিজ, এরকম সেতু বা ব্রিজ আছে একটা, ঠিক আছে। এইটার উপর দিয়ে ট্রেন যাচ্ছে, ধরেন এই ট্রেনটা যাচ্ছে। তো ট্রেনটার মাথাটা যখন এই জায়গায়, তখন ট্রেনটা এই সেতুটার উপরে উঠছে, যে মাথাটা যখন এই জায়গাটাতে, তখন ট্রেনটা, এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে ট্রেন, আর এটা হচ্ছে সেতু, ঠিক আছে। তাহলে সেতুটা অতিক্রম করার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি। তো এই ট্রেনটা যখন মাথাটা এই জায়গায়, তখন ট্রেনটা একে অতিক্রম করা শুরু করছে। ট্রেনটা কখন অতিক্রম করবে? যখন মাথা এই জায়গায়, নাকি একেবারে পিছনের প্রান্তটা এই জায়গায়? অবশ্যই পিছনের প্রান্ত এই জায়গায়, তখন ট্রেনটা আসলে অতিক্রম করছে। তার মানে দেখেন যে ট্রেনটা ট্রেনটা আসলে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করলো, মানে ট্রেনটা এই সেতুটা পার হওয়ার জন্য কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করলো। অ্যান্সার হচ্ছে সেতুটা তো পার হইছে এতটুকু, এ তো পার হইছেই। উপরন্তু উপরন্তু দেখেন, এর মাথাটা এই জায়গায় যখন ছিল, তখন সে পার হওয়া শুরু করছে। এর মাথাটা যখন এই জায়গায়, তখন সে পার হয়ে গেছে পুরাটা। তার মানে এক্সট্রা আমাকে কিন্তু এই ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হচ্ছে। সেতু তো অতিক্রম করতেই হচ্ছে, এক্সট্রা এই ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হচ্ছে। কথাটা কি বোঝা গেছে? এক্সট্রা ট্রেনের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হচ্ছে, কারণ না হলে, আমার মনে করলাম যে মাথাটা যখন এই জায়গায়, তখন ট্রেনটা সেতুটাকে পার হওয়া শুরু করলো। মাথাটা এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, মাথা যখন এই জায়গায়, তাহলে তো এই সেতুর পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে ফেলছে। কিন্তু সে কিন্তু পার হয়নি, কারণ তার লেজ কিন্তু পিছন পর্যন্ত আছেই। এরকম করতে 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 যখন এইখানে, যখন শেষ প্রান্তটা পার হয়ে যাবে, তখন আসলে ট্রেনটা সেতুটাকে পার করছে। তার মানে সেতুটার দৈর্ঘ্য তো এতটুকু পার করছেই, এক্সট্রা ভাবে এতটুকু পার করেছে, এতটুকু। সেই জন্য ট্রেন আর সেতু, ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য দুটাই যোগ করলে টোটাল দৈর্ঘ্য অতিক্রম করতেছে আর কি। এইখানে এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ট্রেন আর সেতু দুটাকেই পার করতে হচ্ছে। তাহলে আমাদের এইখান থেকে মুদ্রা কথা আমরা কি বুঝলাম? যদি এমন কিছুকে পার করে যার কোনো দৈর্ঘ্য দৈর্ঘ্য নাই, তাহলে শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। এমন কিছুকে অতিক্রম করে, যেমন প্ল্যাটফর্ম, যার নিজের একটা দৈর্ঘ্য আছে, তাকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্য আসলে অতিক্রম করতে হয়। এই ট্রেনের দৈর্ঘ্যের সাথে এই প্ল্যাটফর্ম হতে পারে, হ্যাঁ, আপনার সেতু হতে পারে, তারপরে যাই হোক না কেন, মানে যেটা দৈর্ঘ্য আছে এরকম কোনো কিছু, যদি একটা একটা ট্রেন আরেকটা ট্রেনকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনটা তো আরেকটা ট্রেনেরও তো দৈর্ঘ্য আছে। তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য আর এই ট্রেনের দৈর্ঘ্য, দুইটা ট্রেনের দৈর্ঘ্য যোগ করে এই ট্রেনটাকে আসলে দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। যেমন এখানে একটা ট্রেন মনে করেন যে আছে, এই ট্রেনটা এই পাশ থেকে আরেকটা ট্রেন আসতেছে, তাহলে এই ট্রেনটাকে যদি এই ট্রেনটা অতিক্রম করতে হয়, ওই একই কাহিনী, সেতুর মতোই কাহিনী। মানে এইখানে শুরু হইলো ট্রেনটাকে অতিক্রম করা, কিন্তু এইটা পার হইলেই শেষ হবে না, একে আবার এতটুকু এই লেজ সহকারে পার হইতে হবে। তাই একটা ট্রেন যদি আরেকটা ট্রেনকেও পার করে, তাহলে দুইটা ট্রেনের দৈর্ঘ্য যোগ করে দিতে হবে আমাকে, ওই ট্রেনের দৈর্ঘ্য আসলে এতটুকু অতিক্রম করতে হবে। কথা কি বোঝা গেছে? মানে যার দৈর্ঘ্য আছে এমন কোনো কিছুকে পার করলেই তাকে ওই দৈর্ঘ্যটা যোগ করে দিতে হবে, অতটুকু দৈর্ঘ্য যোগ করে দিয়ে আমাদেরকে আসলে অতিক্রম করতে হবে। ক্লিয়ার আমরা? আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে তো 1000 মিটার, এটা আমরা জানি, 1000 মিটার 1 কিলোমিটার মানে। আর 1 ঘন্টা মানে 60 মিনিট, এটাও আমরা জানি, 60 মিনিট। এবং সেকেন্ডে আনলে 60 × 60 সেকেন্ড হয়, 60 × 60 সেকেন্ড হয়, মানে 3600 সেকেন্ড হয়, 3600 সেকেন্ড আসে, 3600 সেকেন্ড। ওকে। তো এখন এখান থেকে আমরা যদি বলি যে 1 কিলোমিটার/ঘন্টা, একটু জিনিসটা দেখেন, ঘন্টাটা উপরে আছে না নিচে আছে, এটা একটু আমাকে বলেন। ঘন্টাটা উপরে আছে না নিচে আছে? উপরে আছে না নিচে আছে? 1 কিলোমিটার/ঘন্টা যদি লিখি, উপরে আছে না নিচে আছে? ঘন্টাটা উপরে আছে না নিচে আছে? নিচে আছে। কিলোমিটারটা উপরে আছে। তো মানে উপরে 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 মানে হচ্ছে, উপরে তো গুণ আকারে থাকে আর নিচে তো ভাগ আকারে, মানে এটা বাই এটা আর কি। হ্যাঁ, ভাজ্যকে ভাজক, মানে এটা দিয়ে ভাগ করা হয়েছে, ভাজক এটা। আচ্ছা, 1 কিলোমিটার মানে কি? 1000 মিটার। তার মানে আমি বলতে পারি 1 কিলোমিটার মানে 1000 মিটার। আবার 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, কিন্তু ঘন্টা তো নিচে আছে। তার মানে আমি যদি মিটার/সেকেন্ডে আনতে চাই, ঘন্টাকে সেকেন্ড আনতে হইলে এই 3600 সেকেন্ড 3600 দিয়ে আমাকে ভাগ করতে হবে, তাই না? 3600 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে দেখেন, 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তার মানে যেহেতু ঘন্টাটা নিচে আছে, তাই 3600 দিয়ে ভাগ করলাম। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। তাহলে আমাদের কি দাঁড়ালো? এইখানে আমি যদি 2 দিয়ে কেটে দিই, তার মানে 5/18,
মানে 18 × 5 মিটার পার সেকেন্ড। তার মানে 1 কিলোমিটার পার ঘন্টা মানে 18 মানে 5/18 মিটার পার সেকেন্ড। সেই জন্য আমরা একটা শর্টকাট মাঝে মাঝে ওই যে দেখবেন যে আমরা একটা শর্টকাট ইউজ করি। যদি আপনার আপনার যদি এরকম থাকে ধরেন 36 কিলোমিটার পার ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড, তাহলে তাহলে আমাদেরকে কি হয়, মানে 5/18 দিয়ে গুণ করলেই হয়ে যায়, যে এই 36 গুণন 5/18, 18 মিটার পার সেকেন্ড করলেই হয়ে যাবে। এটা এটা কাটাকাটি করলে 2, মানে 5 দুগুণে 10 মিটার পার সেকেন্ড। বুঝছি কিনা? বুঝেছি? মানে 1 কিলোমিটার পার ঘন্টা মানে হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে 1 কিলোমিটার পার ঘন্টা মানে যদি 5/18 হয়, তাহলে 1 মিটার পার সেকেন্ড মানে কি হবে? 1 মিটার পার সেকেন্ড মানে কি হবে? 1 কিলোমিটার পার ঘন্টা, 1 কিলোমিটার পার ঘন্টা, আচ্ছা এইভাবে করে লিখি, 1 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল যদি 5/18 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 1 মিটার পার সেকেন্ড যদি আমি আগে লিখি, সেইটা ইকুয়াল কত কিলোমিটার পার আওয়ার হবে? অ্যান্সার হচ্ছে এটা উল্টাই যাবে, কারণ এটা এই পাশে চলে গেলে কি উল্টে গেল, মানে 18টা উপরে চলে যাবে, নিচে 5 আসবে, তাই না? 18টা উপরে চলে যাবে, নিচে 5 আসবে। তার মানে আমার যদি কোনো সময় দেওয়া থাকে মিটার পার সেকেন্ডটা যদি দেওয়া থাকে, ধরেন আপনাকে আমি বললাম যে 50 মিটার পার সেকেন্ড আপনার দেওয়া আছে, 50 মিটার প্রতি সেকেন্ড এটা দেওয়া আছে, ইকুয়াল কত কিলোমিটার পার ঘন্টা, কত কিলোমিটার পার কিমি পার ঘন্টা, আপনাকে কিলোমিটার পার ঘন্টায় বের করতে হবে। তাহলে আমরা কি করব, 18/5 দিয়ে গুণ করব। তার মানে 50 গুণন 18 বাই হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা হবে, কিমি পার ঘন্টা হবে। কাটাকাটি করলে 10, তার মানে 180 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার সবাই? ওকে। তো এইটা মনে রাখা সহজ উপায়, মানে আপনাদের তো অবশ্যই এখন একটা জিনিস নিয়ে ঘাপলা লাগবে, সেটা হচ্ছে 18/5 আর 5/18 এটা মনে থাকবে ঠিকই, কিন্তু 1 কিলোমিটার পার ঘন্টা, দেখেন কি কি ঘাপলাটা লাগবে। কিলোমিটার পার ঘন্টা, আপনি মনে করেন সামথিং কিলোমিটার পার ঘন্টা থেকে আমি মিটার পার সেকেন্ডে বের করতে চাচ্ছি, তাহলে এখানে 18/5 আসবে নাকি 5/18 আসবে, এইটাই মনে রাখতে আপনাদের সমস্যা হয়ে যাবে, কারণ উল্টাটা হবে নাকি এইটা হবে, এটাই আপনাদের মনে থাকবে না, তাই না? এটা এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। আমাকে এই যে দেখেন কিলোমিটার আর কিলোমিটার বাই ঘন্টাটা, ঘন্টা থেকে মনে করেন মিটার পার সেকেন্ডে বের করতে হবে, যেইটাতে বের করতে হবে এই ইউনিট গুলো এই ইউনিটের চেয়ে ছোট নাকি বড়, দেখেন তো। মিটার পার সেকেন্ড ইউনিটটা কিলোমিটার পার ঘন্টার চেয়ে ছোট নাকি বড়? ছোট নাকি বড়? কিলোমিটার আর ঘন্টা, আর মিটার আর সেকেন্ড, ছোট না? মানে কিলোমিটারের চেয়ে মিটার ছোট, ঘন্টার চেয়ে সেকেন্ড ছোট। যদি ছোট হয় তাহলে 18 18 আর 5 আর 5/18/5 আর 5/18 মধ্যে ছোট ভগ্নাংশ কোনটা, ছোট কোনটা, মানে ছোট মানে প্রকৃত ভগ্নাংশ কোনটা, মানে কোনটার মান আসলে ছোট, কোনটার মান ছোট? 5/18 অবশ্যই, 5/18, এখানে 5/18 দিয়ে গুণ হবে, মানে ছোটতে কনভার্ট করতে হইলে আপনাকে এই 5/18 মানে ছোট ভগ্নাংশটা দিয়ে গুণ করতে হবে। যদি কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করেন মিটার পার সেকেন্ড থেকে, তাহলে 18/5 মানে বড় ভগ্নাংশ দিয়ে গুণ করবেন। কথা কি বোঝা গেছে? সব মনে থাকবে এখন থেকে? তাহলে আর ভুল হবে না তো নাকি? এখন থেকে আর ভুল হবে? মানে কোনটাতে কোন সময় গুণ করব, যদি মিটার পার সেকেন্ডে বের করতে চাই তার মানে ছোটটাতে কনভার্ট করব, তার মানে 5/18 দিয়ে গুণ করব। যদি কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করি তাহলে আমরা 18/5 দিয়ে গুণ করব। ঠিক আছে? ইভেন মানে শুধু যদি ইয়ের কথা বলা হয়, অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখলে খুব ভালো হয়, মানে অনেক ক্ষেত্রে ভালো লাগে আর কি জিনিসটা। সেটা হচ্ছে আপনি আপনি মনে করেন 1 কিলোমিটার পার ঘন্টা মানে 5/18 মিটার পার সেকেন্ড,
এইটা এইটা মানে কি, এই 18 যদি এই পাশে নিয়ে আসেন, তার মানে 18 কিলোমিটার পার ঘন্টা মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। মানে এইখানে 18 কিলোমিটার পার ঘন্টা মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এই 18টা এই পাশে আসলে যদি গুণ করে দিই আর কি, এরকম। এবং এইটা থেকে খুবই মজার একটা কাহিনী আছে। মজার কাহিনীটা দেখেন, 5-এর জায়গায় যদি এখানে যদি 10 হয়, তার মানে এটা 18-র জায়গায় হয়ে যাবে 36। তার মানে কি, এখানে যদি আমি 5-এর নামতাটা পড়ি, এখানে 5-এর নামতা যদি পড়ি আর এখানে যদি 18 নামতা পড়ি, তাহলেই হয়ে যাবে। কথাটা বুঝি নাই মনে হয়। মানে মিটার পার সেকেন্ডে কেউ যদি মিটার পার সেকেন্ড আর মনে করেন কিলোমিটার পার ঘন্টা আছে, হ্যাঁ, তাহলে কেউ যদি এখানে 5-এর নামতা পারে, 5-কে 5, 5 দুগুণে 10, 3-5-এ 15, 4-5-এ 20, 5-5-এ 25, 5-6-এ 30, 5-6-তে 35, এরকম করে পড়লো। এইটা সমান কত কিলোমিটার পার ঘন্টা? এটা 18 নামতা পড়বে। 18-কে 18, 18 দুগুণে 36, 3 18 54। সাধারণত যেগুলা ভগ্নাংশ আসছে না সেগুলা নর্মালি এইভাবে করেই আপনার হয়ে যাবে। এগুলা এগুলা নিয়ে আর এরকম প্যারা নেই। 108, এর সাথে 18 যোগ করলে কত হচ্ছে আস্তে আস্তে, 126। হ্যাঁ, 126, এরকম আর কি। এই জন্য একটু আগে দেখলেন না যে আমি যদি এটাকে 10 দিয়ে গুণ করি, মানে 5-কে 10 দিয়ে গুণ করলে হয় কি 50, তার মানে 18-কে 10 দিয়ে গুণ করলে 180 আসছিল না? যে 50 মিটার পার সেকেন্ড মানে 180 কিলোমিটার পার ঘন্টা আসছিল না? বুঝেছেন কি, মানে ক্লিয়ার কিনা? মানে এটা জাস্ট মানে এর সাথে একটা অ্যাপ্রক্সিমেট একটা আমি হিসাব দিলাম যে আরো তাড়াতাড়ি করা যায় আর কি এভাবে করে। 5/18, 18/5, এইটা মনে রাখলেই সুবিধা আর কি, সমস্যা নাই। অনেকগুলো আমি দিয়ে দিলাম সিস্টেম। আচ্ছা, এটা এখন গেল। তার মানে মানে এইটা যে আমি প্রতিপাদন শিখালাম, এটা প্রতিপাদনটা শিখানোর পিছনে কারণটা কি? প্রতিপাদন শিখানোর পিছনে কারণ, ধরেন আপনাকে কখনো আমি যদি বলি যে 36 মিটার পার মিনিট, মনে করেন 36 মিটার, মনে করেন 36 কিলোমিটার পার মিনিট দেওয়া আছে, 36 কিলোমিটার পার মিনিট এটা দেওয়া আছে। সেখান থেকে আপনার কত মিটার পার সেকেন্ড সেটা বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে আপনি যদি আগেরটাই শুধু মনে রাখেন তাহলে কিন্তু আর পারবেন না। সেই জন্য আমি প্রতিপাদনটা শিখাইছি, সেই জন্য কিন্তু আমি প্রতিপাদন শিখাইছি। এখানে কিন্তু কিলোমিটার পার ঘন্টা নাই, এটা কিন্তু এটা কি আছে বলেন তো, এটা কি আছে? কিলোমিটার পার মিনিট আছে। তার মানে আমাদেরকে প্রতিপাদন যেটা ছিল, প্রতিপাদনে কি ছিল, যে 36 কিলোমিটার আছে। তার মানে কিলোমিটারকে আমার যদি মিটারে প্রকাশ করতে হয় 1000 দিয়ে গুণ করতে হবে। আবার মিনিটকে যদি সেকেন্ডে প্রকাশ করতে হয় 60 দিয়ে গুণ করতে হয়, কিন্তু নিচে যেহেতু আছে 60 দিয়ে ভাগ করতে হবে। আমি তাহলে এইভাবে করলে কিন্তু তাড়াতাড়ি পেরে যাব। কিন্তু আমরা যদি শুধুমাত্র আমরা শর্টকাটটাই মুখস্থ করি, এই কনভার্সন যদি না শিখি, তাহলে কিন্তু এই টাইপের অঙ্কে ধরা খেয়ে যাব যদি মিনিট ফিনিট আসে। কথা বুঝছি কি বুঝি নেই? কথা কি বুঝেছি? মিনিট টিনিট দিয়ে আসলে তাহলে কিন্তু ধরা খেয়ে যাব। তাই নর্মাল প্রসিজিওর কিন্তু আমাকে জানতে হবে যে কিভাবে করে কনভার্ট করতে হয়। ওকে, ঠিক আছে। তো এখন আমরা এর পরের অঙ্কে চলে যাচ্ছি যে এই তো মানে আমরা মোটামুটি ভাবে করে বেসিক শিখে গেছি। এখন আসেন আমরা প্র্যাকটিস করি ট্রেনের অঙ্ক। একটি ট্রেন, এই কি বলেছে এটা, কোথায় গেল? হ্যাঁ, এখানে বলছে যে একটি ট্রেন 180 কিলোমিটার বেগে চললে, ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে কত মিটার চলবে। তার মানে এটা কি আমাদের প্রয়োজন আছে? আমরা পারবো না এটা? এটা কি সবাই পারবো? ইয়েস অর নো? পারবো সবাই? কি হবে? হ্যাঁ, 180 কিলোমিটার পার কি দেওয়া আছে, 180 কিলোমিটার পার ঘন্টা স্পিড দেওয়া আছে, গতিবেগ। আমাকে কত মিটার পার সেকেন্ড বলছে, কত মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে কত মিটার, মানে কত মিটার পার সেকেন্ড এটা বলছে। ছোটটাতে আসতে বলছে, তাহলে ছোটটাতে আসলে কি, ছোট মানে ছোটটাতে আসতে হইলে 5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে, তার মানে 50 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? 5/18, কারণ মিটার পার সেকেন্ডটা তো ছোট। কত মিটার পার সেকেন্ড বলেছে, ছোটটাতে আসতে হইলে 5/18। যদি কিলোমিটার পার ঘন্টায় যদি মিটার পার সেকেন্ড থেকে বের হইতো, বের করতাম, তাহলে আসলে 18/5 হতো। ক্লিয়ার আমরা?
এইগুলো অঙ্ক করার বড় নিয়মও আছে, হ্যাঁ, মানে বড় করে, মানে অনেকেই বড় করে করার চেষ্টা করে। কিরকম? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে যায় 180 কিলোমিটার, মানে 180 × 1000 মানে 1,80,000 মিটার। অতএব 1 সেকেন্ডে কত যাবে? এক সেকেন্ডে যাবে হচ্ছে এত ডিভিশন 3600, এরকম করে দিলেও অঙ্ক হবে। করা যাবে না তা না, কিন্তু এইসবের প্রয়োজন নাই। আমরা যেহেতু শিখছি, আমরা শিখে ফেলছি, তাই ওইটার প্রয়োজন নাই। ঠিক আছে, বড় করে করা যায়। ওকে, এখন দেখেন একটি ট্রেনের গতিবেগ 36 কিলোমিটার ঘন্টায়, 36 কিলোমিটার। ওকে, ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হলে, এগুলো সবগুলো মিটারে দেওয়া আছে, কত সময় লাগবে? তাহলে মিটারে দেওয়া আছে, তাহলে আমরা কি এটাকে মিটারে কনভার্ট করতে পারি? দেখেন, মানে ব্যাপারটা বুঝতে হবে। আপনার উত্তর আছে সেকেন্ডে, আর এগুলা সব মিটারে দেওয়া আছে, শুধুমাত্র এইটাই কিলোমিটার আর ঘন্টা দেওয়া আছে। তাহলে এই 36 কিলোমিটার/ঘন্টা মানে কত, মানে গতিবেগটা কত মিটার পার সেকেন্ড, এটা যদি বের করতে চাই, তাহলে 36 কিলোমিটার/ঘন্টা, 36 কিমি/ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আমি কনভার্ট করতে চাই আগে। তাহলে 36 ইন্টু কত হবে? 5/18 মিটার পার সেকেন্ড। তার মানে 5 × 2 = 10, 10 মিটার পার সেকেন্ড হবে, তাই না? মানে গতিবেগটা আমি বের করে ফেললাম যে 10 মিটার পার সেকেন্ড। কেন বের করলাম? কারণ এগুলো সবগুলো মিটারে আছে, আবার উত্তরগুলো সেকেন্ডে দেওয়া আছে, তাহলে মিটার পার সেকেন্ডে আমি সব ইউনিট একই ইউনিটে আনতে হবে। তাহলে গতিবেগ মানে এস ইকুয়াল হচ্ছে, আমরা জানি এস ইকুয়াল, সরি, আমাকে কি গতিবেগ কত সময় লাগবে? আচ্ছা, আমরা ওই যে গতদিন যে আমরা সূত্রটা পড়ছিলাম, সূত্র ছিল হচ্ছে গতিবেগ মানে ভি সমান এস বাই টি ছিল, তাই না? সেখান থেকে টাইম ইকুয়াল এস বাই ভি। এস এর মান কত? 200 মিটার। আর হচ্ছে 160 মিটার, 200 আর 160 মিলে 360 মিটার অতিক্রম করতে হবে। কত? 10, 10 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের গতিবেগ। তার মানে অ্যান্সার হবে 36 সেকেন্ড, তাই না? অ্যান্সার হবে 36 সেকেন্ড। বুঝেছেন আপনারা? মানে আপনাদের এখানে গতিবেগ বের হয়েছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, এটা গতিবেগ বের হয়েছে। তাহলে ট্রেনটাকে যে অতিক্রম করতে হবে, কত দূরত্ব অতিক্রম করতে হবে? ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য। ওই যে বলছি, ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য মিলে কত দৈর্ঘ্য অতিক্রম করতে হবে? 200 আর 160 মিলে 360। তার মানে টি টি ইকুয়াল টু এস বাই ভি। তার মানে 360 দূরত্ব অতিক্রম করতে হবে, এবং গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমরা কাটাকাটি করলে 36 সেকেন্ড অ্যান্সার। ক্লিয়ার আমরা? সবাই ক্লিয়ার? গত গতদিন কিন্তু এই সূত্র যে আমি বলেছিলাম, মানে এই সূত্রটা বলার সময় আমি বলছিলাম না, ভি ইকুয়াল এস বাই টি, এটা যেমন আমাদের মাথায় থাকতে হবে। এবং এই টিটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এস ইকুয়াল হয় ভিটি। এবং এই টিটাকে যদি এক পাশে রেখে এই ভিটাকে নিচে আনলে এস বাই ভি। এই তিনটা সূত্রই কিন্তু ঘুরে ফিরে, আমার যখন টাইম লাগবে তখন এস বাই ভি, যখন এস লাগবে তখন ভিটি, ভি ইকুয়াল এস বাই টি। এই একটা সূত্র থেকেই বাকি দুটো সূত্র চলে আসে। তার মানে এখন যেহেতু টাইম লাগছে, তাই আমরা এটা সূত্র ইউজ করেছি। ঠিক আছে, ওকে। এই এই অঙ্কগুলো একটু পরে করতেছি। দুই, আচ্ছা, 4 আর 5 না? ওকে, এটা এটা করেন আগে, এটা আপনারা করেন আগে। 6 নাম্বার অঙ্ক, এটা করেন। 100 মিটার লম্বা, 100 মিটার লম্বা একটি ট্রেন 36 কিলোমিটার পথ যেতে 150 মিটার সেতু পার হতে কত সেকেন্ড সময় লাগবে? তাড়াতাড়ি করেন, একই অঙ্ক তো, একই অঙ্কগুলো আগে আপনাদের করাই দিই। 36 কিলোমিটার, ঘন্টায় 36 কিলোমিটার, তার মানে বেগের মান হচ্ছে 36 × 5/18 মিটার পার সেকেন্ড। তার মানে 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগের মান। আমার আমরা জানি টি সমান হচ্ছে এস বাই ভি। এস এর মান হচ্ছে 150, আর 100 মিলে 250, মানে 250। আর এখানে হচ্ছে 10, তার মানে 25 হবে অ্যান্সার, তাই না? এর আগেরটাই সেম অঙ্ক। সবাই পেরেছি? সবাই পেরেছি?
ওকে, আসমা আক্তার বলছে সবসময় 5/18 কেন? আচ্ছা, সমস্যা নাই। 5/18 হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য। কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে 5/18 দিয়ে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর যদি উল্টাটা করতে হয় মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়। যেহেতু এখানে প্রতি ঘন্টায় এত কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, আমাকে তো মিটার এবং সেকেন্ড বের করতে হচ্ছে। তাই আলটিমেটলি এখানে আগে মিটার পার সেকেন্ডে বের করে নিছি গতিবেগটা, তাহলেই না আমরা মিটার আর সেকেন্ডের সাথে হিসাব করতে পারবো। একটা কিলোমিটারে থাকলে তো আর হিসাব করা যাবে না। এত মিটার, হ্যাঁ। আচ্ছা, এইবার বলছে একটা খুঁটিকে অতিক্রম করতে। আচ্ছা, একটা খুঁটিকে যদি অতিক্রম করে সে আসলে কি, ট্রেনটা, একটা ট্রেন আছে 100 মিটার লম্বা, সেই ট্রেনটা 40 কিলোমিটার ঘন্টায় 60 কিলোমিটার বেগে যাচ্ছে ঘন্টায়। তার মানে বেগের মান হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তার মানে 5/18 মিটার পার সেকেন্ড এটাতে আসতেছে। তাহলে কি আসতেছে কাটাকাটি করলে? 9, এটা আসলে 30, তার মানে 150/9, 150/9 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটিকে অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে? এখন আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে ফর্মুলা, টাইম ইকুয়াল হচ্ছে এস বাই ভি। এস এর মান কত দেওয়া আছে? 100 মিটার, বাই হচ্ছে ভি এর মান হচ্ছে 150/9। তার মানে 100 × 9 ভাগ হচ্ছে 150 আসবে। আমি যদি 25 দিয়ে কাটি, 4×25 100, 6×25 150, তার মানে আমাদের আসতেছে 3×3 = 6, 3×3 = 9, এটা আসতেছে 2, তার মানে হচ্ছে 6, তাই না? 6 সেকেন্ড আমাদের অ্যান্সার। বুঝেছি কিনা? এখানে যেহেতু একটা খুঁটিকে অতিক্রম করছে, খুঁটিকে অতিক্রম করলে তো ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, প্রথমে যেটা বলেছি। ক্লিয়ার? আমরা ট্রেনটা তো তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে শুধুমাত্র, যেহেতু খুঁটি অতিক্রম করছে। যদি প্ল্যাটফর্ম অতিক্রম করতো, সেতু অতিক্রম করতো, তাহলে তার দৈর্ঘ্যটা ওর সাথে যোগ হতো, বা আরেকটা ট্রেন যদি অতিক্রম করতো। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরের অঙ্কে চলে যাই, যে এত কিলোমিটার দীর্ঘ এত কত সময় লাগবে। আহ হ্যাঁ, ক্যালকুলেশন আরো ইজি ভাবে করা যাইতো কিন্তু এর আগেরটাই। আচ্ছা, যাই হোক, একটু ইয়েটা করেন তো। 60 কিলোমিটার বেগে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন আমাদের 300 মিটার একটি দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তাড়াতাড়ি করে ফেলেন তো, নিজেরা করে ফেলেন। ঘন্টায় 60 কিলোমিটার দেয়া আছে, ঘন্টায় 60 কিলোমিটার, তার মানে ভি এর মান হচ্ছে 60 × 5/18 মিটার পার সেকেন্ড, তাই না? মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে তার মানে আমরা পাচ্ছি আহ কত আসবে? কত আসে? সবাই করেন। ভি ইকুয়াল কত আসছে? 60 × 5/18। তাহলে কাটাকাটি করলে কি আসে? আপনি যেমন এটাকে আপনি যদি 6 দিয়েই কাটেন, 6×10 = 60, আর 3×6 = 18, তার মানে 50/3, তাই না? 50/3 মিটার পার সেকেন্ড, এইভাবেও করতে পারেন, 50/3। তাহলে আমরা যদি বলি যে টি সমান হচ্ছে এস বাই ভি, এস এর মান পেয়েছি। যেহেতু এইখানে 100 মিটার দীর্ঘ ট্রেনটা 300 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তাহলে 100 আর 300 যোগ করলে 400 হবে আপনার ইয়ের মান। 400 হচ্ছে কিসের মান? 400 হচ্ছে দূরত্ব, কত দূরত্ব অতিক্রম করতে হবে 400। তার 400/50/3, তার মানে 400 × 3 বাই হচ্ছে 50, তার মানে কাটাকাটি করলে 8 আসতেছে, 3×8 = 24। ক্লিয়ার? আমরা 24 সেকেন্ড অ্যান্সার আসতেছে, 24 সেকেন্ড। হ্যাঁ, ভেরি গুড, এই তো সবাই তো আগেই পেরেছে। বুশরা আগে পেরেছে, রাবিয়া আগে পেরেছে,
মুনির আগে পেরেছে, মাসুদা আগে পেরেছে, সবাই সবাই আগে পেরেছে। হ্যাঁ, সবাই আগে আগে অ্যান্সার দিয়েছে, ভেরি গুড, সুন্দর। তারপরে সুমাইয়া আগে পেরেছে, নিয়াজ আগে পেরেছে, রাকিব আগে পেরেছে, সুরভি, আরিফ, মিতু, তৌহিদ, টিপু সুলতান, সুমাইয়া। ওকে, সবাই সবাই আগে পেরেছে, ভেরি গুড, সুন্দর। এটা কি আলাদা কিছু না? একই অঙ্ক, আর করাচ্ছি না। তাহলে আরেকটা অঙ্ক হচ্ছে 50 মিটার দীর্ঘ একটি ট্রেন এত বেগে চলে, ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে? দেখেন, মানে 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে, রাস্তার পাশের একটি খুঁটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তার মানে ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে, তার মানে আমাদের বেগের মান হচ্ছে 36 কিলোমিটার পার ঘন্টা। তার মানে এটাকে মিটার পার সেকেন্ডে আনলে 18 × 5 করে দিলে আমাদের আস্তে আস্তে 10, তাই না? 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে ওইটার বেগ। আমরা আমরা জানি টি সমান হচ্ছে S/V। এস এর মান কত ছিল? এস এর মান হচ্ছে, খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 50, আর ট্রেনের যে বেগ সেটা হচ্ছে 10, তার মানে 5 সেকেন্ড হবে অ্যান্সার, তাই না? 5 সেকেন্ড হবে অ্যান্সার, ভেরি গুড। ওকে, ওকে। একটি ট্রেন এত কিলোমিটার, এত একটি ট্রেন এত কিলোমিটার বেগে চললে 100 মিটার যেতে কত সময় লাগবে? একটি এত দীর্ঘের একটি মালবাহী ট্রেন এত সেতুটির দৈর্ঘ্য কত? আচ্ছা, এবার সেতুটির দৈর্ঘ্য চাইছে, এটা একটু করা যাক। যে এত দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, মানে ঘন্টায় এত কিলোমিটার বেগে, মানে এত 72 কিলোমিটার পার আওয়ার বেগে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তার মানে 72 × 1000 ভাগ 3600। আচ্ছা, মানে মিটার পার সেকেন্ডে তো ডিরেক্টলি কনভার্ট করতে পারবো, সেটা হচ্ছে 72 × 5/18 মিটার পার সেকেন্ড। তার মানে আপনি 72 দিয়ে যদি কাটাকাটি করেন তাহলে 4 আসে, তারপরে 4 × 5 = 20, তার মানে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে বেগ। এখন মালবাহী ট্রেনটা যে আছে সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে এত দীর্ঘ। এই যে দেখেন, মালবাহী ট্রেনটা হচ্ছে এত দীর্ঘ একটা মালবাহী ট্রেন, 25 সেকেন্ডে টাইম লাগছে তার। তাহলে 25 সেকেন্ড যে টাইম লাগছে, সেখান থেকে আমি যদি কত দূরত্ব অতিক্রম করলে এস এর মান যদি আমরা বের করি, তাহলে এস ইকুয়াল হবে V × T। ভি এর মান হচ্ছে 20, আর টি এর মান হচ্ছে 25, তার মানে আসতেছে 500। তার মানে 500 মিটার পথ আসলে অতিক্রম করবে। তাহলে 500-র মধ্যে 300 তো হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, তার মানে সেতুর দৈর্ঘ্য ছিল 200 মিটার। অ্যান্সার হবে 200, তাই না? অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 200। ক্লিয়ার, বুঝেছি? ট্রেনটা মোট যে দূরত্বটা অতিক্রম করবে, যে দৈর্ঘ্যটা অতিক্রম করছে, সেটা যেহেতু 25 সেকেন্ডে অতিক্রম করছে, তার বেগ তো ছিল 20। তাহলে 20 × 25 করলে 500 মিটার পথ অতিক্রম সে করছে, 500 মিটার পথ অতিক্রম করছে। তো 500 মিটার যে পদ অতিক্রম করছে, সেই 500 মিটারের মধ্যে সে তো পদ অতিক্রম করে যখন যখন মানে অতিক্রম করতেছে, তখন তো দুইটা জিনিস অতিক্রম করে, সে নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য। তা নিজের দৈর্ঘ্য তো 300 অতিক্রম করছে, তাহলে বাকি 200, 200 200 মিটারটা হচ্ছে ওই সেতুটার দৈর্ঘ্য। আমি বলছিলাম না যে একটা সেতু যখন অতিক্রম করে তখন তার ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হয়, সেতুর দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হয়। তার ট্রেনের দৈর্ঘ্যটা আর সেতুর দৈর্ঘ্যটা মিলে হচ্ছে সে মোট 500 মিটার দৈর্ঘ্য অতিক্রম করেছে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছেন? ওকে, থ্যাংক ইউ। এটা করেন, এটা করেন দেখি সবাই, এর আগেরটার মতো করে এটা করেন।
সেম অঙ্ক না? মানে ট্রেনকে যখন এই দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে, ট্রেন যখন একটা ব্রিজ বা যে কোনো কিছু অতিক্রম করে, তখন তখন ট্রেনকে নিজের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য দুটাই অতিক্রম করতে হয়। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে ঘন্টায় কত কিলোমিটার বেগ দেওয়া আছে সেটা যদি আমি বলি, তাহলে ভি ইকুয়াল হচ্ছে 48 কিলোমিটার পার ঘন্টা। 48 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে এইটা বেগ। তাহলে 48 কিলোমিটার পার ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড? এইটা মিটার পার সেকেন্ড। তার মানে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত আসে? আমরা প্রথমে এটা এটা হচ্ছে 24, এটা হচ্ছে 9, তার মানে হ্যাঁ, আপনারা অ্যান্সার দেন। আপনি তো আপনাদের অ্যান্সার দেখতেছি, সেই জন্য আপনারা সবাই অ্যান্সার দিতে থাকেন। এইটার অ্যান্সার না, আপনারা পুরো অঙ্কটার অ্যান্সার দেন। আপনাদের যারা বুঝেন নাই তারা আস্তে আস্তে করে দেখেন। আমি আস্তে আস্তে করাই এই কারণে, যাতে আপনারা অঙ্কের উত্তরটা দেওয়ার সময় পান। আমি ধুমধাম করাই দিলে তো উত্তর দেওয়ারই সময় পাবেন না, সেজন্য উত্তর দেওয়ার যাতে সময় পান সেজন্য একটু আস্তে আস্তে করাই আর কি। আচ্ছা, ভি ইকুয়াল হচ্ছে 40/3 মিটার পার সেকেন্ড, ভি এর মান। তাহলে আমরা এখানে যদি বলি যে ট্রেনটা তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত আছে, ট্রেনের মোট অতিক্রান্ত দূরত্ব, একই অঙ্ক আর কি, এর আগের অঙ্কটাই। তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করছে, অতিক্রান্ত দূরত্ব আমরা জানি এস ইকুয়াল, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল হচ্ছে ভিটি। ভি এর মান হচ্ছে 40/3, আর টি মানে হচ্ছে কত সময়, অ্যান্সার হচ্ছে 30 সেকেন্ড সময়। 30 সেকেন্ড সময় কাটাকাটি করলে আমাদের আসছে 400 মিটার। তার মানে 400 মিটার পথ আসলে ট্রেনটা অতিক্রম করছে। মানে এটা অতিক্রম করার জন্য, এখন ট্রেনকে একটা সেতু অতিক্রম করার জন্য ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, তার মানে 100 মিটারও অতিক্রম করতে হয়েছে, বাকিটা সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হয়েছে। তার ট্রেনটার দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, তাহলে অবশ্যই সেতুটার দৈর্ঘ্য বাকি 300 মিটার আর কি। ক্লিয়ার? এর আগের অঙ্কটা সেম। আচ্ছা, ঠিক আছে। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, এত মিটার করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো আহ এটা কি অ্যান্সার কি? কত দূরত্ব অতিক্রম করতে হবে? 15তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষায় আসছে, সেই 200 মিটারও অতিক্রম করতে হবে, 250 মিটারও অতিক্রম করতে হবে, তাহলে 200 + 250 মিলে 450 মিটার পথ অতিক্রম করতে হবে, তাই না? হ্যাঁ, এই জিনিসটাই তো আমি প্রথম প্রথম যে থিওরিটা বুঝাইছি অঙ্ক শুরু করার আগে, সেই থিওরি নিয়ে কোশ্চেনটা আসছে। আচ্ছা, এইবারকার একটু আলাদা টাইপের কোশ্চেন। একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি ট্রেনকে একটি সেতুকে 20 সেকেন্ডে, এবং 100 মিটার দীর্ঘ একটি সেতুকে 13 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, একটা একটা জিনিস খেয়াল করেন, যে যে ট্রেনটা আছে সেই ট্রেনটা কি করছে, যে 20 মিটার মানে এত মিটার দীর্ঘ একটি ট্রেনকে সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করছে। আচ্ছা, তাহলে তাহলে সেখান থেকে আমরা একটা জিনিস এখান থেকে আমরা পেতে পারি, যে 200, এই এই যে 200 যে 54 মিটার পদ অতিক্রম যে করেছে 20 সেকেন্ডে, 20 সেকেন্ডে যে পদ অতিক্রম করেছে। আচ্ছা, এটা কি করতে পারবেন কেউ? এটা কি এমন কেউ আছেন যে করতে পারবেন? করেন দেখি, চেষ্টা করেন। সবাইকে 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম, চেষ্টা করেন। কারা কারা পারছেন দেখি, 1 মিনিট সময় দিলাম।
কোশ্চেন দেখা যায় না। রাবেয়া সুলতানা লাবণী, কোশ্চেন দেখা যায় না যে বলছেন, মানে যদি মোবাইলটা এই মুডে নেন তাহলে কোশ্চেন পুরো ক্লিয়ার বোঝা যাবে। আপনাদের সমস্যা কি, অনেকেই আছেন আপনারা অনেকে কমেন্ট করেন বা সামথিং, এটা করার জন্য এইটাকে আপনারা মোবাইলটা এই মুডে নেন, এই মুডে দিলে কোশ্চেন যত ছোট দেখা যাবে কোশ্চেন বোঝা যায় না। সেজন্য আপনাদেরকে আপনাদের একটা বড় আমি প্রথম থেকে বলেছি যে এইভাবে করে মোবাইল নিতে হয়, মোবাইল এইভাবে করে নিয়ে মোবাইলের ফুল স্ক্রিন করে দিতে হয়, তাহলে কোশ্চেন স্পষ্ট বোঝা যাবে। ঠিক আছে, কোশ্চেনটা স্পষ্ট বোঝা যাওয়ার জন্য এই কাজটা করতে হবে। অনেকে কমেন্ট করার জন্য মোবাইলটা ওইভাবে করে নিলে কিন্তু বোঝা যায় না। বিশ সেকেন্ড, প্রথমটা 20 সেকেন্ড, পরেরটা 13 সেকেন্ড। প্রথমটা 20 সেকেন্ড, পরেরটা হচ্ছে 13 সেকেন্ড। হ্যাঁ, ওকে, দেখেন চেষ্টা করছেন তো, কই কারো অ্যান্সার আসলো না দেখতেছি। দেখেন 254 মিটার দীর্ঘ, 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করছে। ট্রেনের দৈর্ঘ্যটাকে যদি আমি এক্স ধরি, ট্রেনের দৈর্ঘ্যটা আপনি একটু দেখেন এভাবে করে আমরা বুঝতেছি কিনা। ট্রেনের দৈর্ঘ্যটাকে আমি এক্স ধরলাম, আহ ট্রেনের দৈর্ঘ্যটাকে যদি এক্স ধরি, একটি ট্রেন এত দীর্ঘ একটি সেতু, তবে সেতুর দৈর্ঘ্য ছিল হচ্ছে 254। তার মানে এই 254, এই 254 সাথে এক্স যদি আমি যুক্ত করি, এই এক্স যদি আমি যুক্ত করি, এই এতটুকু পথ পাড়ি দিছে হচ্ছে 20 সেকেন্ডে। তার মানে ট্রেনটার গতিবেগ বের হলো। আবার 100 মিটার দীর্ঘ, সেইখানেও তো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স, সেইটা 13 সেকেন্ডে পাড়ি দিচ্ছে, তাহলে এটাও হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য বের হলো। দুই পাশে যদি আমি ট্রেনের দৈর্ঘ্যটাকে ইকুয়াল বলি, যে দুই পাশে যদি গতিবেগটাকে ইকুয়াল বলি, তাহলে আমরা এখান থেকে এক্স এর মান যেটা পাবো সেটাই হবে অ্যান্সার। সেইভাবে করে করা যায়। এখন আপনি জাস্ট বজ্র গুণন করে দেন, 254 গুণন হচ্ছে 13, তার মানে 3 4 12, 3 5 15, আর 1 16, 3 2 6, আর 1 7, 0। এটা তো 254, তার মানে 6 0 3 আর 3 3 3 0 6 প্লাস 13x ইকুয়াল 2000 প্লাস 20x। তার মানে এই 20x যদি এই পাশে যদি চলে যায় তাহলে আস্তে আস্তে হচ্ছে 7x, 7x ইকুয়াল, এটা বিয়োগ দিয়ে দিলে আসবে 1306। তার মানে x এর মান হচ্ছে 1306, 1302 হবে না, 6 কেন লিখছি, 1302 হবে। 1302 ভাগ হচ্ছে 7, তার মানে 7কে 7, 7 8 56, আর 6 7 42, 186, 186 মিটার। ক্লিয়ার, বুঝেছি? দেখেন আরেকবার আমি বলছি, ভালো করে মনোযোগ দেন, খেয়াল করেন। এখানে আমরা যেই কাজটা করেছি সেটা হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্যটা তো ফিক্সড, ট্রেনটার দৈর্ঘ্য, এবং ট্রেনটা একটা নির্দিষ্ট গতিবেগে তো যাচ্ছিল, সেই গতিবেগটা সেটা একটু ভালো করে শুনেন। ট্রেনটার গতিবেগটা তো নির্দিষ্ট ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা দুইটা ফরম্যাটে করতে পারি। মানে আমাকে তো এইখানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একবার এটা 20 সেকেন্ডে 20 সেকেন্ডে গেছে, এটা একটা ইনফরমেশন, এটা একটা ইনফরমেশন, আবার এই পাশে যে আছে এটা আরেকটা ইনফরমেশন। এই দুইটা হচ্ছে ইনফরমেশন। তা দুইটা ইনফরমেশনের মধ্যে তো কোনো একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি? সেই রিলেশনটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে প্রথম কথাটা বুঝেন আগে, যে আমাদের আহ আমাদের যেই প্রথম যেই কথাটা সেটা হচ্ছে যে এই যে, আচ্ছা আমার ভিডিওটা কি অফ হয়ে গেছে? আচ্ছা, এই যে 254 মিটার যে দীর্ঘ, যে 20 সেকেন্ডে অতিক্রম করছে, আবার 100 মিটার পর 13 সেকেন্ডে অতিক্রম করছে, কিন্তু দুই ক্ষেত্রে গতিবেগ তো সমান, গতিবেগ সমান না? মানে ট্রেনটার গতিবেগ তো আর স্লো করে নাই, তাহলে তো আর আমি বের করতে পারবো না, ট্রেনটা তো একই বেগে যাচ্ছে। মানে একই বেগে যাচ্ছে এটা বলে দেওয়া নাই, কিন্তু একই বেগে তো যাচ্ছে, না হলে তো আর আমি অঙ্ক করতে পারবো না। অ্যাকচুয়ালি একই বেগে যাচ্ছে এটাই আমরা ধরে নিচ্ছি, নাহলে আবার ট্রেনের দৈর্ঘ্য কেমনে বের করবো, এটা তো পসিবল না। তা ট্রেনটা যদি একই বেগে যদি যায়, তার মানে আমি যদি বলি 254 মিটার পথ 20 সেকেন্ডে অতিক্রম করছে, 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করলে তার আসলে বেগ কত? কেউ কি বলতে পারবেন বেগ কত? বেগ কত?
254 মিটার যদি সেতু অতিক্রম করে, 254 মিটার সেতু অতিক্রম করলে তার কিন্তু 254/20 কিন্তু তার বেগ না। কেন? কারণ 254 মিটার দৈর্ঘ্য পথ অতিক্রম করতে হইলে ট্রেনকে তো নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়েছে না, নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়েছে, নিজের দৈর্ঘ্য যোগ করে তাকে 20 দিয়ে ভাগ করলে সেইটা ছিল আসলে তার গতিবেগটা। এত গতিবেগ ছিল, তার গতিবেগটা এত ছিল। আবার যখন 100 মিটার দীর্ঘ পথ অতিক্রম করছে তখনকার বেগের কথা যদি আমি চিন্তা করি, তাহলে এই 100 মিটার যে অতিক্রম করছে তা না, তার ট্রেনের নিজের দৈর্ঘ্য যে এক্স, সেই দৈর্ঘ্যটাও সে অতিক্রম করছে। সেটা যে সেইটাকে আমি 13 দিয়ে ভাগ করলে তাহলে তার গতিবেগটা পাবো। এই দুই গতিবেগ তো সমান, গতিবেগ তো আর স্লো টো করে নেই, এটা তো ট্রেন একটা নির্দিষ্ট বেগেই যাচ্ছে, এটাই আমরা ধরে নিচ্ছি। তাহলে এই দুইটা গতিবেগ যদি সমান ধরা যায়, যে এত প্লাস x/20 সমান 100 প্লাস x/13, তাহলে আমরা 13-কে 254 দিয়ে গুণ করলে 3302 পাই, প্লাস হচ্ছে 13x সমান 2 × 20 মানে 2000, প্লাস হচ্ছে 20x। এই 20x থেকে 13x বাদ দিলে 7x, 1302 থেকে 1000 বাদ দিলে হচ্ছে 3302 থেকে 2000 বাদ দিলে 1302। তার মানে এখানে x ইকুয়াল আসতেছে x ইকুয়াল 1302 ভাগ 7। কাটাকাটি করলে 7-কে 7, এখানে 6 থাকে, 6 শূন্য 60, 6 9 ছয়, মানে 7 7 8 56, 7 8 56, তার মানে 4 থাকে, 4 2 6 7 42 মানে 6, 186 অ্যান্সার আসে। ক্লিয়ার? আমরা বুঝেছি। আর কেউ যদি এরপরে ভাগ করতে না পারে এইভাবে করে ভাগ করবে, সমস্যা নাই। যে 7-কে 7, এখানে 6 নামছে 0, 7 8 56, এখানে 4 নামছে 2, 6 7 42, এভাবে করে ভাগ করে দিবেন। ক্লিয়ার আপনারা? আচ্ছা, ঠিক আছে। গতিবেগ বের করতেছে, গতিবেগ বের করতে চাইলে তো জাস্ট এখন তো এক্স এর মান পেয়ে গেছেন 186, তার মানে 254-কে 186-র সাথে যোগ করবেন, ভাগ 20 করবেন, তাহলেই হয়ে যাবে গতিবেগ। এইটা ভাবে করে করলেও হবে, এর সাথে আপনি 186 যোগ করে 13 দিয়ে ভাগ করতে পারেন, যে কোনো একটা করলেই আপনার গতিবেগ বের হয়ে যাবে। ঠিক আছে, মানে দুইটাই গতিবেগ তো সমান, মানে এক্স এর মান এখানে বসাইলে একই মানই বের হবে, 186 বসাইলে যা আসে আর কি। আচ্ছা, করেই দেই, এটা কত আসে, এটা এই দুটো যোগ করলে আসে 10, 13 আর একে 14, হাতে থাকলো 1, এখানে 4, একে যদি 20 দিয়ে ভাগ করি, শূন্য শূন্য কাটা, তার মানে 22 মিটার পার সেকেন্ড। গতিবেগ হচ্ছে 22 মিটার পার সেকেন্ড, গতিবেগ বের করতে বলি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এত, এত দৈর্ঘ্য অতিক্রম করতে কত মিটার পথ অতিক্রম হবে, এত একটি প্রতি সেকেন্ডে 20 মিটার দৈর্ঘ্য আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে ধুমধাম বলেন তো? 21 নাম্বারের অ্যান্সারটা কত, কে তাড়াতাড়ি দিতে পারবেন? তাড়াতাড়ি দেন দেখি। প্রতি সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করে, প্রতি সেকেন্ডে 20 মিটার মানে 20 মিটার পার সেকেন্ড দেয়া আছে। এখান থেকে বলছে গতিবেগ ঘন্টায় কত, গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার পার আওয়ার, মানে কত কিলোমিটার পার আওয়ার বের করতে বলছে। 20-কে আমরা কি করব, 18/5 দিয়ে গুণ করবো, 18/5, এবার 5/18 না, 18/5, কারণ আলটিমেটলি 4 আসতেছে, তার মানে 72, অ্যান্সার হবে 72। ক্লিয়ার? আমরা ক্লিয়ার না? ওকে, ভেরি গুড। 120 মিটার ট্রেনের লম্বা লেন আছে, এগুলো তো সহজ অঙ্ক। 6 সেকেন্ড অতিক্রম করছে, জাস্ট ভাগ করে দিলেই হয়ে যাবে। 20 সেকেন্ড সময় লাগছে, ট্রেনের গতিবেগ কত?
এটা কি হবে বলেন? 220 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 59 কিলোমিটার বেগে আসে। বিপরীত দিক থেকে ঘন্টায় 7 কিলোমিটার বেগে আসা লোকটি কত সেকেন্ডে অতিক্রম করবে? তা লোককে অতিক্রম করার কথা যদি বলা হয়, লোককে অতিক্রম করার কথা, তাহলে কি বিষয়টা কি? আচ্ছা, এখানে একটা বিষয় আছে। এইটা একটা ভালো অঙ্ক। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা একটু বুঝতে হবে। এই অঙ্কটা একটু আমাদেরকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক যেগুলো আসে সেটা একটু ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে, একটা ট্রেন দেখেন, একটা একটা ব্যাপার দেখেন। একটা ট্রেন বা বাসের মধ্যে মনে করেন আপনি বসে আছেন, বাসের মধ্যে। তো বাসের মধ্যে যদি আপনি বসে থাকেন, বাসটা মনে করেন চলছে, বাসটা চলার সময় আহ আপনি আপনি যদি হাইওয়েতে যান, আপনারা কি কখনো লক্ষ্য করেছেন পাশে যদি গাছ টাছ থাকে, কি মনে হয় সাই করে পিছনের দিকে চলে যাচ্ছে না? মনে হচ্ছে গাছগুলা উল্টা পাশে চলে যাচ্ছে। অথবা কোনো একটা মোটরসাইকেল যদি আপনাকে পাস করে, মনে করেন কি যে মনে হচ্ছে মনে হচ্ছে যে এটা রকেটের গতিতে মনে হয় আপনাকে অতিক্রম করে গেল, মানে ওর স্পিড এত বেশি। এটা মনে হয় আপনার কাছে, হয় না? এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ, আমরা যেই বেগটা আসলে তা মনে করেন বাসটা যাচ্ছিল ধরলাম 70 বা 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, প্রতি ঘন্টায় 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। আর একটা মোটরসাইকেল এদিক বরাবর 70 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তাহলে দেখেন, এ প্রতি ঘন্টায় এই পাশে 80 কিলোমিটার যাচ্ছে, এ প্রতি ঘন্টায় এই পাশে 70 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তাহলে দুইজন দুইজনের কাছাকাছি প্রতি ঘন্টায় কিন্তু 150 কিলোমিটার করে দুইজন দুইজনের কাছাকাছি আসতেছে। তার মানে একে বুঝবে যে এ মনে হয় 180 150 কিলোমিটার বেগে এইদিকে যাচ্ছে। কারণ আপনি যখন বাসের ভিতরে বসে আছেন, আপনি কিন্তু নিজেকে ফিল করবেন আপনি আসলে স্থির আছেন। তাই আপনি মনে করবেন কি, এই এই মানে মোটরসাইকেলটাই মনে হয় 150 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এইদিকে। মানে কথাটা কি বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বুঝেছেন? মানে আসলে মনে করবেন আপনি যে এটা যেমন, ধরেন বাসে করে আপনি যাচ্ছেন, এই বরাবর বাসে করে যাচ্ছেন, আপনার বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। আর জানলা দিয়ে আপনি একটা গাছ দেখলেন, গাছ দেখলেন, গাছটা তো স্থির আছে। কিন্তু গাছটা স্থির থাকলে কি হবে? গাছটা মনে করেন এখানে আছে। আপনি কিন্তু নিজেকে মনে করবেন আপনি স্থির আছেন, আর গাছটা আপনার দিকে চলে আসতেছে, আপনি এটা মনে করবেন। আসলে কিন্তু আপনি যাচ্ছেন গাছের দিকে, কিন্তু আপনি মনে করবেন গাছটা আসবে। দুইটাই তো একই কথাই। তার মানে আপনি 80 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে আপনি মনে করবেন গাছটা আসলে আপনার দিকে আসতেছে 80 কিলোমিটার পার আওয়ার বেগে। মানে আপনি নিজেকে, নিজের ফিলিংসটা হবে যে গাছটা মনে হয় 80 কিলোমিটার পার আওয়ার বেগে এদিকে আসতেছে। এটা হচ্ছে ফিলিংস। মানে এইটা হচ্ছে মানুষের ইনস্ট্যান্ট, মানে যেটা সাইকোলজি কাজ করে। যে কোনো কাজ মানুষ, ওইটা যেহেতু ভিতরে আছে, তাহলে এই জিনিসটা এরকম হয়। যে কোনো জিনিসের, এটা একটা মজার একটা কাহিনী আছে এটা নিয়ে। মজার কাহিনীটা হচ্ছে, আমরা সব সময় আমরা মানুষের উপরে দোষ চাপাই চাপাই না? মানে আমি বলি যে হ্যাঁ, আমি ভালো কিছু করতে পারি না, এই দোষটা হচ্ছে আমার পরিবারের। আমি ভালো কিছু করতে পারি না, এই দেশ সরকার দায়ী এর জন্য। আমি ভালো কিছু করতে পারতেছি না, দেশ দায়ী। আমি ভালো কিছু সবকিছুর দায় কিন্তু অন্যজনের, খালি আমার দায় নাই। আমি সব জীবন পারফেক্ট করছি আর কি, আমার আমার জীবনে আমার কোনো দায় নাই, আর সবকিছুই মানুষের দায়। যেমন অবলা অবলা বস্তু সহ আমরা কিন্তু কাউকে ছাড় দেই না। যেমন কি, আপনি মনে করেন একটা শার্ট পরছেন ছোটবেলায়, মনে করেন আপনি একটা শার্ট পরেছিলেন ছোটবেলায়, শার্ট পরেছেন। এই কিছুদিন পরে এই শার্টটা আর আপনার হচ্ছে না, গায়ে হচ্ছে না। হ্যাঁ, শার্টটা আর গায়ে হচ্ছে না। আপনি আমাকে বলেন দেখি, গায়ে যে হচ্ছে না, এইটা কি আপনি বড় হয়েছেন নাকি শার্টটা ছোট হয়েছে, কোনটা? আপনি বলবেন যে শার্ট ছোট হয়ে গেছে। শার্ট কি ছোট হয়েছে? শার্ট কি ছোট ছোট হয়েছে? আসলে আমরা কি বলতেছি যে শার্ট ছোট হয়ে গেছে। শার্ট কি একটা অবলা, একটা মানে একটা একটা বস্তু, ওর কি ছোট হওয়ার ক্ষমতা আছে? ওর কি ক্ষমতা আছে যে শার্টের ছোট হওয়ার? কোনো ক্ষমতা নাই। এইটাই বলা হয় হচ্ছে যে, মানে যেইটাই দোষ হোক না কেন, মানে দোষটা হচ্ছে অন্যজনের। আমার আমার দোষ না, মানে আমি বড় হইনি, শার্টই ছোট হয়েছে। আরে কি হয়েছে? শার্টটা ছোট হয়ে গেছে। শার্ট কেমনে ছোট হইলো? এটাই তো একটা মারাত্মক কিছু। হ্যাঁ। আচ্ছা, তো এই একই কাহিনীগুলো ঘটে আর কি, যে আমরা যখন ওই বাসে করে যাচ্ছি, মনে করেন বাসে করে যাওয়ার সময় আমরা দেখতেছি হচ্ছে গাছটা সামনের দিকে আগায় আসতেছে। আমি কিন্তু এইটাই ফিল করি, গাছটা সামনের দিকে আগায় আসে, এটাই ফিল করি আসলে। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু এই অঙ্কের দিকে যাই। এখন অঙ্কের আগে আমি আর একটু থিওরিটা বলি। থিওরিটা হচ্ছে এরকম যে, আমরা যদি চিন্তা করি, একটা বাস, দেখেন, একটা বাস এইদিকে যায়, আর একটা একটা মনে করেন ধরেন আরেকটা উম বাসই ধরলাম, আরেকটা বাস এই দিক বরাবর যাচ্ছে।
হ্যাঁ, একটা বাস এদিকে যাচ্ছে আর একটা বাস এদিকে যাচ্ছে। তো এই বাসটা যদি 90 কিলোমিটার/আওয়ার বেগে যায়, আর এই বাসটা যদি এদিকে 80 কিলোমিটার/আওয়ার বেগে আসে এদিকে, তাহলে দুইজনই মানে আমি এ মনে করবে এইখানে যে বসে আছে, এ মনে করবে এই বাসটা মনে হয় এই বাসটার সাপেক্ষে, আমি যদি এই বাসটার সাপেক্ষে এই বাসটার যদি কত দূরত্ব আসলে এই বাসটা পরস্পরের দিকে কত দূরত্বে আগায় আসতেছে, তাহলে আপনি বলবেন 90 + 80, তার মানে 170 কিলোমিটার প্রতি প্রতি ঘন্টায় 170 কিলোমিটার নিজেদের দিকে আগায় আসতেছে। তার মানে এদের আপেক্ষিক বেগ, এটাকে বলে আপেক্ষিক বেগ হবে। হ্যাঁ, এটার আপেক্ষিক বেগ মানে যেই যেই বেগে আসলে যেটা কার্যত বেগ যেটা কাজ করতেছে সেটা হচ্ছে 170 কিলোমিটার/আওয়ার। আবার উল্টা দিকে যদি একটা বাস এইদিকে যায় ধরেন 50 কিলোমিটার/আওয়ার বেগে, আর আরেকটা বাস এই দিক বরাবর যদি যায় 60 কিলোমিটার/আওয়ার বেগে, তাহলে এইখানে বসা একটা যাত্রী একে মনে করবে এ মাত্র 10 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তার মানে মানে এই 60 থেকে 50 বিয়োগ করলে আস্তে আস্তে 10 কিলোমিটার, 10 কিলোমিটার/আওয়ার বেগে আসলে সে এর থেকে সামনের দিকে আগাচ্ছে। প্রতি প্রতি ঘন্টায় 10 কিলোমিটার সামনের দিকে সে যাবে, এর থেকে এ সামনের দিকে যাবে। তার মানে আপেক্ষিক বেগ যদি আমরা হিসাব করি, যেটা কার্যত বেগ আর কি, সেটার জন্য যদি মুখামুখি আসে মানে বিপরীত দিকে মুখ করা যদি আসে, বিপরীত দিকে মুখ করা যদি আছে, মানে এর মুখ হচ্ছে এইদিকে, এর মুখ হচ্ছে এইদিকে, বিপরীত দিকে মুখ করা যদি আসে, তাহলে আমাদেরকে বেগ বের করার সময় যোগ করতে হবে, বেগ বের করার সময় যোগ করতে হবে। আর যদি একই দিকে মুখ থাকে, এইটা বাসও যাচ্ছে এইদিকে, এইটা বাসও যাচ্ছে এইদিকে, এটা ট্রেনও যাচ্ছে এইদিকে, এটা ট্রেনও যাচ্ছে এইদিকে, তাহলে বেগ বের করার সময় বিয়োগ করতে হবে। কথা কি বুঝছি? এই কথা কি বুঝতে পেরেছি? আমরা এইভাবে বলি, কখনো ভাবি নাই। এটা কি বুঝেছি? ওকে, ঠিক আছে। এখানে বলেছে বিপরীত দিক থেকে আসা, বিপরীত দিকে আসতেছে, বিপরীত দিক থেকে মানে একটা এদিকে বিপরীত বিপরীত দিক থেকে আসতেছে। তাহলে একটা হচ্ছে এত মিটার দীর্ঘ, এত কিলোমিটার বেগে ঘন্টায় এত কিলোমিটার বেগে আসতেছে। আচ্ছা, আমরা তাহলে এই যে এখানে আছে 59 আর এখানে আছে 7, তাহলে সেটা যদি বিপরীত দিক থেকে আসতেছে, এটা দুইজন বিপরীত দিকে, তাহলে যোগ হবে না বিয়োগ হবে? অবশ্যই যোগ হবে। তাহলে 59 আর 7 যোগ করলে হচ্ছে 66 কিলোমিটার/ঘন্টা বেগে আসতেছে। মানে ঘন্টা বেগে আসলে ট্রেনটা যাচ্ছিল এই পাশে, লোকটা আসতেছিল এই পাশে, তাহলে পরস্পরের দিকে এত কিলোমিটার, মানে আপেক্ষিক বেগ হচ্ছে এটা 66 কিলোমিটার/আওয়ার ঘন্টা। তার মানে বেগের মান যদি 66 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে এটাকে যদি মিটার/সেকেন্ডে কনভার্ট করি, 66 × 5/18 করলে কত আসতেছে? 6 দিয়ে কাটলে আসে 3 × 6 = 18, 11, তার মানে 55/3 কিলোমিটার/সেকেন্ড। এইটাকে আমরা যদি এখন আমরা কি চাইছে, কত সেকেন্ড, টাইম ইকুয়াল S/V, এস এর মান হচ্ছে 220 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন। যেহেতু বিপরীত দিক থেকে একটা লোক আসছে, লোকের তো আর দৈর্ঘ্য থাকে না, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে 220 মিটার বাই 53/3, এই তিনটা যদি উপরে দিয়ে দিই 55/3, তাহলে কি আসে বলেন? আপনারা যারা এই বড় বড় কাটাকাটি করতে পারেন না, তাদেরকে আমি ভেঙে ভেঙে কাটে দেই। এখানে এখানে আপনি আগে 5 দিয়ে কাটবেন, 5 11 55, 5 দিয়ে কাটলে 4 5 20, আর 4 5 20, তার মানে তারপরে 11 দিয়ে কাটলে 4 11 44, তার মানে 3 4 12 সেকেন্ড হবে অ্যান্সার। কথা কি বুঝেছেন? ক্লিয়ার? হুম। মানে আমাদের এখানে বিষয়টা হচ্ছে আপেক্ষিক বেগের জন্য এই দুটো যোগ হয়ে গেছে, তারপর বেগের মান হয়ে গেছে 66। এটা এটা যোগ হওয়াটা বুঝে গেলে আর কোনো সমস্যা নেই। কিলোমিটার/আওয়ার ছিল, এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে চাইলে আমরা 5/18 করব। আর 5/18 মিটার/সেকেন্ড, এইখান থেকে আমরা কাটাকাটি করলে 6 দিয়ে কাটাকাটি করলে 3 6 18, আর 6 11 66, তার মানে 55/3 আসতেছে মিটার/সেকেন্ড। আর মিটার/সেকেন্ড কনভার্ট করার পিছনে কারণ এখানে মিটার আছে আর সেকেন্ডে বের করতে বলছে। তার মানে টাইমের মান বের করতে চাইলে S/V, এস এর মান হচ্ছে 220 মিটার আর ভি এর মান হচ্ছে 55/3, এই তিনটা উপরে চলে আসলো
20 ইন্টু হচ্ছে 3 বাই হচ্ছে 55, 55 দিয়ে কাটাকাটি করলে এখানে 4 আসে, 3 4 12, এই আর কি, 12 সেকেন্ড হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার আমরা না? ওকে, ঠিক আছে। আচ্ছা, এত মিটার এবং এত মিটার প্রতি ঘন্টায় দুটি ট্রেন এত বেগে চলছে, ট্রেন দুটি একই দিকে অগ্রসর হলে, একই দিকে অগ্রসর হতে থাকলে, মানে দুইটাই একই দিকে অগ্রসর হচ্ছে, হ্যাঁ, তাহলে ট্রেন দুইটাকে অতিক্রম মানে অতিক্রম করতে কত সময় লাগবে? তার মানে একই দিকে অগ্রসর হইলে হচ্ছে মাইনাস হবে, যেটা একই দিকে অগ্রসর হচ্ছে, মানে এও যে দিকে এও সেই দিকে। তার মানে 18 থেকে আমি 12 মাইনাস করবো, আপেক্ষিক বেগ হবে 6 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 6 কিলোমিটার পার ঘন্টা আপেক্ষিক বেগ। তার মানে আমাদেরকে তো এগুলো মিটার, আবার এটা হচ্ছে মিটার, এটা কি মিনিট দিচ্ছে তাই না? মিটার। আচ্ছা, সেকেন্ডে বের করলে তো মিনিট বের করা সহজ, তাই তাই আমি সেকেন্ডেই বের করব। তাই আহ, মানে এখানে যে 6 বেগ, যে 6 কিলোমিটার পার ঘন্টা, 6 কিলোমিটার পার ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড? তাহলে 6 ইন্টু 5/18, তার মানে আমি 5/3 মিটার পার সেকেন্ডে আনলাম। তাহলে বেগের মান পেয়েছি হচ্ছে 5/3। তাহলে ভি ইকুয়াল হচ্ছে, আমার আমার যদি টাইমের মান বের করতে বলে তাহলে S/V। এস এর মান কত? আমার টোটাল দৈর্ঘ্য, মানে দুইটা ট্রেনকে যেহেতু আমাদের অতিক্রম করতে হবে, তার মানে 200 মিটার পথ অতিক্রম করতে হবে, 120 আর 80 মিলে। আর ভি এর মান হচ্ছে 5/3, তার মানে 200 × 3 বাই হচ্ছে 5, কাটাকাটি করলে এখানে কত আসে? 40। তার মানে 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে কত মিনিট? অ্যান্সার হচ্ছে 2 মিনিট। ক্লিয়ার আমরা? 120 সেকেন্ড মানে কত মিনিট? 2 মিনিট। ক্লিয়ার আমরা সবাই? ওকে, ঠিক আছে। হ্যাঁ, ক্লিয়ার। এত একই দিকে এত এত, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ওকে, এখন দেখেন এইবার এই এই অঙ্কটা দেখেন। এই অঙ্কটাতে বলছে একটি ট্রেন 20 কিলোমিটার পার আওয়ার ঘন্টায়, কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে যাচ্ছে। আহ, একজন ব্যক্তি একই দিকে যেহেতু যাচ্ছে এত কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে ভি এর মানটা কি মাইনাস হবে না প্লাস হবে? একই দিকে যেহেতু যাচ্ছে মাইনাস হবে না প্লাস হবে? একই দিকে যাচ্ছে, আচ্ছা, মাইনাস হবে। তাহলে মাইনাস হইলে 5 কিলোমিটার পার আওয়ার বেগ হচ্ছে আপেক্ষিক বেগটা। আচ্ছা, ট্রেনটি যদি 3 মিনিটে অতিক্রম করে, আচ্ছা টাইমের মান দেওয়া আছে, এখান থেকে আমরা আগে মিটার পার সেকেন্ডের কথাতে চলে আসি। তার মানে আমরা জানি যে 5/18 করলে আমাদের হচ্ছে মিটার পার সেকেন্ড বের হবে, তার মানে 25/18, 25/18 মিটার পার সেকেন্ড। ওকে, আর ট্রেনটার দৈর্ঘ্য চাওয়া হয়েছে, তার মানে ভি ইকুয়াল হচ্ছে S/T, মানে আমরা কিসের মান চাচ্ছি? এস এর মান। তাহলে এস ইকুয়াল তো ভিটি, ভি এর মান হচ্ছে 25/18, আর টি হচ্ছে 3 মিনিট, 3 মিনিট মানে 180 সেকেন্ড, মানে 3 মিনিট মানে কত সেকেন্ড? 3 × 60, 3 × 60 মানে 180 সেকেন্ড। তাহলে এটা এটা কাটাকাটি করলে 10 আসে, তার মানে 250 মিটার সে পথ অতিক্রম করছে, 250 মিটার। কিন্তু 250 মিটার পথ অতিক্রম তো করছে, ঠিক আছে, এটা তো বুঝলাম। তাহলে এখানে আমরা আগে বুঝতে হবে যে একটা ট্রেন আর একজন ব্যক্তি ছিল, তার মানে ওই ট্রেনটার দৈর্ঘ্যটাই তো সে অতিক্রম করছে, তার মানে 250 হবে অ্যান্সার, তাই না? 250ই হবে অ্যান্সার। এখানে যদি আরেকটা অন্য কিছু দেওয়া থাকতো যার দৈর্ঘ্য আছে, তাহলে আবার মানে অন্য ওই দৈর্ঘ্যটা দেওয়া থাকলে ওই দৈর্ঘ্যটা মাইনাস করে দিতে হতো, কারণ টোটাল ওই দৈর্ঘ্যটা তাহলে অতিক্রম করতো। এখানে যেহেতু মানুষের কথা বলছে, তাহলে তো ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে, তার মানে অতিক্রান্ত দৈর্ঘ্যটা সেটাই হবে। ঠিক আছে, ওকে।
এত কিলোমিটার এত ঘন্টা বেগে এত ট্রেনটি কত সময় লাগবে? আচ্ছা, এত বেগে চলমান একটি একই দিকে 6 কিলোমিটার বেগে চলমান একটি লোকের কত সময় লাগবে? আচ্ছা, একই টাইপের অঙ্ক, মানে একই দিকে যেহেতু বলছে, একই দিকে হলে মাইনাস হবে, সেম অঙ্ক। আচ্ছা, এই গেল হচ্ছে ট্রেনের অঙ্ক। ট্রেনের অঙ্ক চলে গেছে 9 বাজে। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা কোনো টপিক করি। আপনাদেরকে 2 মিনিট একটা ব্রেক দিই, 2 মিনিটের একটা ব্রেক, তারপরে আমরা নতুন টপিক করি। থামেন। আমরা এইবার যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের অনুপাত সমানুপাত নিয়ে। অনুপাত সমানুপাত নিয়ে পড়বো। অনুপাত সমানুপাত নিয়ে অ্যাকচুয়ালি আপনাদের আলাদা করে বলার তেমন কিছু নাই, কারণ অনুপাত সমানুপাত এমন একটা জিনিস যেটা আমরা অনেকগুলো জিনিসে ইতিমধ্যেই পড়ে ফেলছি। হ্যাঁ, কিন্তু অনুপাত সমানুপাতের জিনিসগুলো আলাদা করেও একটা জায়গায় পড়লে ভালো হয়। যেমন অনুপাত সমানুপাতের অনেকগুলো অঙ্ক আমরা সরল সমীকরণে পড়েছি, অনেক কিছুতেই পড়েছি, মানে কিন্তু এটাকে আলাদাভাবে করে আরেক জায়গায় দাও, যেমন লসাগু গসাগুতে পড়া হয়েছে, অনেক কিছুতেই পড়া হয়েছে। তো সেটাকে আলাদাভাবে করে আমরা একটু পড়বো সেটা। ওকে, ঠিক আছে। অনুপাত একটি, বলেন এটা প্রাক প্রাথমিকে আসছে। অনুপাত কি ধরনের, অনুপাত কি জিনিস? একটা অনুপাত মানে হচ্ছে এক প্রকারের ভগ্নাংশ। অনুপাত মানে ভগ্নাংশ। যেমন আমি যদি আপনাকে বলি যে 5:7, তার মানে 5/7, এটা একটা ভগ্নাংশ। অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ যার প্রথম রাশিটা হচ্ছে লব এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে হর। প্রথম রাশিটা হচ্ছে লব এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে হর। তাহলে অনুপাত এক ধরনের হচ্ছে ভগ্নাংশ। ক্লিয়ার? আমরা বুঝেছি অনুপাত এক ধরনের কি ভগ্নাংশ। অনুপাত এক ধরনের ভগ্নাংশ। আর অনুপাত যে এক ধরনের ভগ্নাংশ, এই যে মনে করেন আমি আপনাকে যদি বলি যে কোনো একটা অনুপাত দেওয়া আছে, 3:2 দেওয়া আছে, মানে 3/2। এইটার এটার যে এই অনুপাতটার প্রথম যেই রাশিটা, এটাকে বলা হয় হচ্ছে পূর্বপদ, মানে পূর্বের পদ। আর এই যে পরের পদটা যে আছে এটাকে বলে উত্তর পদ। হ্যাঁ, পূর্ব রাশি উত্তর রাশি, পূর্বপদ উত্তর পদ, এটাকে বলা হয় পূর্বপদ। এর পরেরটাকে বলা হয় পরপদ বা উত্তর পদ। হ্যাঁ, পূর্বের দিকে পদ আর উত্তর দিকের পদ, পূর্ব পদ আর উত্তর পদ। উত্তর মানে পর। আচ্ছা, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা বলছে অনুপাতের একক কোনটি? আচ্ছা, অনুপাতের একক কোনটি, আপনাকে আমি যদি বলি যে আহ 5 মিনিটকে আপনি 5 মিনিট অনুপাত হচ্ছে 20 সেকেন্ড, এইটার আসলে অনুপাত বের করা যায় না। অনুপাত বের করতে হইলে আপনাকে 5 মিনিটকে আমাকে আগে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। 5 মিনিটকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি, 5 × 60 ইন্টু হচ্ছে এইটাও সেকেন্ড, এটাও সেকেন্ড হয়ে গেল। তার মানে আমি বলতে পারি যে 5 × 60 মানে 300। তার মানে 300/20, এখানেও সেকেন্ড আছে, এখানেও সেকেন্ড আছে, সেকেন্ড সেকেন্ড কাটা গেল। তার মানে আমি এখানে বলতে পারি 30/2 মানে 15। এটা হচ্ছে অনুপাত। তার মানে অনুপাত এমন একটা জিনিস যার কোনো ইউনিট নাই, অনুপাতের কোনো একক থাকবে না। যদিও যে জিনিসগুলা বের করতেছি সেগুলো আর একক থাকতেও পারে, কিন্তু এককগুলা শেষ পর্যন্ত কাটা যাবে। যদি আমি কোনো ইউনিট অনুপাত বের করি তাহলে একক অনুপাতটা দিয়ে আসলে কেটে যাবে।
যেমন অনুপাত আসলে কি কাজে ব্যবহার করা হয়, যেমন আমি আমি মার্কস পেয়েছি কোন একটা পরীক্ষায়, আমি মার্কস পেয়েছি মনে করেন 15 মার্কস পেয়েছি, আর আরেকজন, এটা হচ্ছে 15 মার্কস পেয়েছি, আচ্ছা আরেকজন মার্কস পেলো 45 মার্কস পেলো, তাহলে আমার তুলনায় সে কত গুণ মার্কস পেলো, এইটার জন্য অনুপাত, যে আমার তুলনায় মানে ও যদি 45 পাইছে, আমি যে 15 পাইছি, আমি 15 পেয়েছি, এইটা অনুপাতে ও পেয়েছে হচ্ছে 45, তার মানে আমরা বলতে পারি যে আমার অনুপাতে, আমার অনুপাত যদি 1 হয় তার অনুপাত হচ্ছে 3, আমি 1 পাইলে সে 3 পাইছে, আমি 2 পাইলে সে 6 পাইছে, সেরকম আমি 15 পাইছি, সেই জন্য 3 15 45 পেয়েছে। বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে একই জাতীয় রাশির আসলে ভাগফল। আচ্ছা ঠিক আছে, একটা ভগ্নাংশ। এখানে যে কোশ্চেনটা বলছে, আচ্ছা কোশ্চেনটা ঠিক মতো করে দেখা যাচ্ছে না, আমার ভিডিওটা অফ করে দেই, হ্যাঁ দেখেন এখন, এরপরের কোশ্চেনটা দেখেন। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে দুটি রাশির অনুপাত 6 অনুপাত হচ্ছে 12, উত্তর রাশি মানে কি, উত্তর রাশি মানে পরের রাশিটা, যদি 99 হয় পূর্ব রাশি কত, মানে এই সামনের রাশিটা কত। তাহলে আমি এই যে এই রাশিটা, এই যে অনুপাতের যে এই রাশিটা, এই মানটা দেওয়া আছে হচ্ছে 99, যখন অনুপাত দেওয়া থাকবে আর এরকম কিছু দেওয়া থাকবে আমি এক্স ধরে নিতে পারি, তার মানে এইটাকে আমি 6x ধরে নিতে পারি, তাহলে এটা হচ্ছে 12x। তাহলে দেখেন এইটার অর্ধেক তো এটা আছে, তার মানে তার মানে এটা মনে হয় কোশ্চেনটা ভুল আছে, এটা মনে হয় 90 হবে আর কি, মোস্ট প্রবাবলি 99 এর অর্ধেক তো দেওয়া নাই, মানে এটার করার সিস্টেমটা হচ্ছে 12x ইকুয়াল তাহলে 90 হবে, তাহলে এক্স এর মান হচ্ছে 90/12, আর সেখান থেকে 6x এর মান হবে 90 ইন্টু 6/12, মানে আলটিমেটলি 45 হবে, এটা 90 হবে আর কি, ঠিক আছে, এটা 90 হবে, 99 না 90 হবে, ঠিক আছে। তাহলে আমাদের এক্স ধরে নিব আর কি, এক্স ধরে নিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এর পরের অঙ্কটাতে যাই। দুটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে 5:7, তার মানে একটা একটা বই হচ্ছে, আমি যদি 5x ধরি তাহলে আরেকটা বই হচ্ছে 7x, দ্বিতীয়টির মূল্য হচ্ছে 84, তার মানে 7x এর মান হচ্ছে 84, তার মানে x এর মান কত আসতেছে 84/7, 7 7 7 দুগুণে 14, x এর মান 12, তাহলে প্রথমটির মূল্য কত, তার মানে 5x ইকুয়াল হবে 12 গুণন 5 মানে 5 12 60। ক্লিয়ার, আমরা ক্লিয়ার কিনা দেখেন তো। আমরা যদি এটা 5x ধরি তাহলে এটা 7x, দ্বিতীয়টির মূল্য 84 দেওয়া আছে, তাহলে 7x এর মূল্য 84, 7x ইকুয়াল 84, তাহলে x এর মান 84/7 মানে 12, তাহলে আমাকে প্রথম বইটা মানে তো 5x, তার মানে 5x এর মান হবে 5, 5 ইন্টু 12 মানে 5 12 60। ক্লিয়ার, আমরা ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। ওকে, আচ্ছা এখানে কি বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 5:7, মানে একটা 5x হইলে একটা 7x, দুটি সংখ্যার যোগফল, এদের যোগফল বলছে 108, তার মানে 5x আর 7x যোগ করলে আমাদের 108, এই কথাটা বলেছে, তার মানে 12x এর মান হচ্ছে 108, তার মানে x এর মান আসতেছে 108 কে 12 দিয়ে ভাগ করলে আমাদের 9। আমি বলছি বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে আমরা 7x ধরছি, তার মানে 7 গুণন 9, 7 9 63 হবে বৃহত্তম সংখ্যা। ক্লিয়ার, আমরা মানে পরীক্ষায় যখন করবেন তখন কিন্তু, যেমন এটাকে আপনাকে তো আর লিখতে হচ্ছে না, এটা 5x আর 7x এইভাবে করে যোগ করবেন, 5x আর 7x যোগ করলে 12x, তাহলে 12x এর মান হচ্ছে 108, তাহলে x এর মান আসতেছে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে আসতেছে 9, তাহলে বড়টার মান 7 9 63, এইরকম করে হিসাব করবেন। মানে এত কথা তো লিখার প্রয়োজন নাই, আপনাদেরকে বোঝানোর জন্য লিখতেছি, আপনি পরীক্ষার খাতায় তো এত লাইন লিখবেন না, বুঝতেছেন, মানে তাহলে মানে তাড়াতাড়ি হবে, মুখে মুখে হিসাব করলে তাড়াতাড়ি হবে। আচ্ছা এখানে দেখেন, the ratio of the two number is 3 and 4 and the sum is uh, 630, the smaller one of the two number is, আচ্ছা একটা 3x একটা 4x, তাহলে দুইটা যোগ করলে 7x, 7x এর মান 63, তার মানে x এর মান আসছে এখানে ভাগ 7 করলে 7 9 63 90,
তাহলে ছোটটার মান চাইছে, তাহলে 90-কে 3 দিয়ে গুণ করলে 3 9 27 মানে 270 হবে অ্যান্সার। বুঝেছি? এইভাবে করে পরীক্ষার খাতায় এরকম করে করতে হবে। আর আমি আপনাদেরকে বোঝানোর সময় কিভাবে বুঝাচ্ছি, এইটা 3x হইলে এটা 4x, হ্যাঁ 3x আর 4x যোগ করলে হয় হচ্ছে, এখানে লিখে দিচ্ছি আবার 3x প্লাস 4x মিলে যোগফলটা হচ্ছে 63, তার মানে 7x সমান এইটা, তার মানে x সমান এইটাকে এটা দ্বারা ভাগ করলে আস্তে আস্তে 9 শূন্য 90-কে, তার মানে 3x মানে 3 ইন্টু 90 মানে এইটা। এত কথা কি লিখার প্রয়োজন আছে পরীক্ষায় তো এমসিকিউ এগুলা তো না। পরীক্ষায় জাস্ট আমি এটা মনে করবো 3x আর 4x মিলে 7x, 7x মানে 660 630, তার মানে x মানে হচ্ছে এইটা ভাগ 7, তার মানে 90 গুণ করে দিলে 3 9 27 270, জাস্ট এরকম। ক্লিয়ার? বুঝেছি? তাহলে তাড়াতাড়ি হবে। এখানে কি বলছে যে দুটি রাশির অনুপাত 8:15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? মানে এইটা 5x হলে এটা 15x, তাহলে 8x এর মান হচ্ছে 40, তার মানে x এর মান হচ্ছে 5, তার মানে উত্তর রাশি হচ্ছে 5 ইন্টু 15 মানে হচ্ছে 5 15 75। ক্লিয়ার? আমরা মানে কিভাবে কিভাবে করে করলাম বুঝছেন তো নাকি? মানে 8x আর 15x, একটা হচ্ছে 8x, এটা হচ্ছে 15x, পূর্ব রাশি মানে আগের রাশিটা 40 ধরছে, তার মানে 8x এর মান কত? 8x এর মান হচ্ছে 40, তার মানে এক্স এর মান হচ্ছে 5, 5 এক্স এর মান যদি 5 হয়, তার মানে এই আমাকে উত্তর রাশি বের করতে পারছে, মানে 15x, 15 ইন্টু 5 মানে 5 15 75 হবে উত্তর রাশি। ক্লিয়ার? আমরা আচ্ছা, এখানে বলছে যে ধানে চাল এবং তুষের অনুপাত হচ্ছে 7:3 হলে শতকরা কি পরিমাণ চাল আছে? তার মানে মোট হচ্ছে 10, 10-এর মধ্যে চাল আছে হচ্ছে 7, তার মানে আমি পার্সেন্টেজে হিসাব করলে 100% দিয়ে গুণ দিতে হয়, তার মানে 70% চাল আছে, তাই না? তার মানে কত পার্সেন্ট চাল আছে? 70% চাল আছে। ক্লিয়ার? আমরা মানে আমাদের মোট আছে 10, 10-এর মধ্যে 7, 7 আছে চাল, তার 10-এর মধ্যে 7, 100-র মধ্যে কত? এই তো 10-এর মধ্যে 7 হলে 100-র মধ্যে 70। ওকে, আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত, এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত 4:3 হয়, তবে সংখ্যা দুটির যোগফল হতে পারবে না। কোনটা যোগফল হতে পারবে না? দুইটা পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত যদি, এটা দুটি পূর্ণ সংখ্যা হবে, যদি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত 3:4 হয়, 4:3 হয়, তাহলে দুটি যোগফল কি হইতে পারবে না। তাহলে এইটা 4 আর 3 7, মানে একটা 4x হইলে আরেকটা, মানে দেখেন একটা 4x হইলে একটা হচ্ছে 3x, তার মানে 7x, তার মানে 7x ইকুয়াল, দেখেন আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুইটা যদি পূর্ণ সংখ্যা হয়, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, অনুপাত যদি দেওয়া থাকে, তার মানে এদের যোগফল, যেটা যোগফল মানে কি 7, 7 মানে 7x মনে করি যদি, তার মানে অবশ্যই এই সংখ্যাগুলো এক্স এর মান যাই হোক না কেন, এই সংখ্যাগুলো কিন্তু 7-এর গুণিতক হইতে হবে, 7-এর গুণিতক। আচ্ছা, 112 কি 7-এর গুণিতক? 112 কি 7-এর গুণিতক? 7 7, 6 7 42, হ্যাঁ 7-এর গুণিতক। 154 কি 7-এর গুণিতক? 7 দুগুণে 14, 7 দুগুণে 14, হ্যাঁ এটাও 7-এর গুণিতক। 178 কি 7-এর গুণিতক? 7 দ্বিগুণে 14 আর 3 8, না এটা গুণিতক না, তার মানে গ নাম্বার হইতে পারবে না। এটার যোগফলের গুণিতক হইতে হবে, তার মানে যেহেতু সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে, তাদের কোনটা যোগফল হইতে পারবে না, তার মানে 7-এর গুণিতক তো এটা নয়, তার মানে এটা হওয়া পসিবল না। ঠিক আছে, এক্স এর মান যাই হোক না কেন সেটা তো 7-এর গুণিতকই হওয়া লাগবে, এটাই হচ্ছে বিষয়টা, কোশ্চেনটার ইয়েটা। একই টাইপের কোশ্চেন দেখেন, যে বলছে যে একটি একটি লাল এবং একটি সবুজ, সবুজ একটি পাত্রে লাল এবং সবুজ বলের অনুপাত হচ্ছে 3:1। আচ্ছা, পাত্রে শুধু দুই ধরনেরই বল আছে, নিম্নোক্ত তবে নিচের কোনটি সর্বমোট বলের সংখ্যা হতে পারে না? তার মানে এই লাল বল আর সবুজ বল মিলে এখানে কত? 3 আর 1 মিলে 4, মানে 4-এর তাহলে গুণিতক হইতে হবে, এক্স এর মান যাই হোক না কেন 4-এর গুণিতক। তবে 96 তো 4-এর গুণিতক, তার মানে এটা হইতেই পারে। 80ও 4-এর গুণিতক হইতেই পারে। 72ও 4-এর গুণিতক হইতেই পারে, কিন্তু 54-কে তো আপনি 4 দিয়ে ভাগ করলে গুণিতক নয়। 4-কে 4 আর এখানে 14, তার মানে 54 হবে অ্যান্সার। 4-এর যেহেতু এটা গুণিতক নয়, বাকিগুলো তো 4 দিয়ে কাটাকাটি করা যায়। ক্লিয়ার? আমরা
ওকে, ঠিক আছে। এরপরের কোশ্চেনটা হচ্ছে যে দি টু হোল নাম্বারস whose sum is 64 cannot be the ratio, মানে এদের এদের রেশিও কোনটা হইতে পারে না। তার মানে এই দুটা যোগ করলে দেখেন রেশিও দুটা যোগ করলে 8 আসে, তাহলে 8-এর গুণিতক তো 64 আছেই, তার মানে এটা হইতেই পারে। এই দুটা যোগ করলেও 8 আসে, 8-এর গুণিতক 64 আছে, হইতেই পারে। কিন্তু এই দুটা যোগ করলে 7 আসে, তার মানে এইটা হইতে পারে না, 7-এর গুণিতক তো 64 নয়। এই দুটা যোগ করলে 16 আসে, 16-র গুণিতক কিন্তু 64, ঠিক আছে। তার মানে এগুলো সবগুলোই হইতে পারে, এটার গণিত মানে এইগুলো সবগুলোই হইতে পারে, কিন্তু এটা হইতে পারে না, তাই না? তার মানে গ নাম্বারটা হইতে পারে না। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। একজন একজন লোক সপ্তাহে 2200 টাকা আয় করে এবং এত টাকা ব্যয় করে, তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত? তার মানে সঞ্চয় মানে এই টাকা আয় করছে আর ব্যয় করছে, তাহলে বিয়োগ করলে সঞ্চয় পাওয়া যাবে। তাহলে 2200 থেকে 1650 যদি বিয়োগ করা যায়, তাহলে আসতেছে আমাদের 3 2 5 না 550, 550 টাকা সঞ্চয় করে, অনুপাত আয় হচ্ছে 2200 টাকা। তার মানে একটা শূন্য একটা শূন্য কাটা, 55/220, এটা যদি করা যায় তাহলে 4 দিয়ে যায় না, 1:4, 4 5 20, 4 5 20 আর 22, তাহলে 1/4 মানে 1:4। ক্লিয়ার? মানে একজন লোক হচ্ছে 2200 টাকা আয় করে আর 1650 টাকা ব্যয় করে, তাহলে সঞ্চয় করছে কি, এই দুটার মাইনাস করলে যত পাবো, 550 টাকা সঞ্চয় করছে। 550 টাকা সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত, মানে সঞ্চয় আগে থাকবে, তারপরে অনুপাত দিতে হবে আয়টা। তার মানে 550-কে আমি 2200 দিয়ে ভাগ করব, তা কাটাকাটি করলে 1/4-ই আসে, 1:4। ওকে, ঠিক আছে। 200 জন 200 জন শিক্ষার্থীর মধ্যে 150 জন ছাত্র, ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? 150 জন ছাত্র হইলে 50 জন হচ্ছে ছাত্রী, তাহলে ছাত্র আর ছাত্রীর অনুপাত 150 হচ্ছে 50, তার মানে কাটাকাটি করলে আমাদের 3/1 আসে, 3:1 হচ্ছে ছাত্র অনুপাত ছাত্রীর অনুপাত। ক্লিয়ার? কারণ 200 জন ছাত্র শিক্ষার্থী ছিল, 150 জনই যেহেতু ছাত্র, তার মানে বাকি 50 জন হচ্ছে ছাত্রী। তার মানে ছাত্র অনুপাত হচ্ছে ছাত্রী লাগবে, ছাত্র হচ্ছে 150 আর ছাত্রী হচ্ছে 50, তাহলে কাটাকাটি করলে 150/50 কাটাকাটি করলে 3 আসে, 3/1 মানে 3:1। ক্লিয়ার? শুভন রহমান শাকিল বলছে আরেকবার 23 নাম্বার, 23 নাম্বার অঙ্ক কোথায় আরেকবার? 23 নাম্বার নাই, 23 নাম্বার অঙ্ক নাই এখানে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন 26 26 নাম্বার অঙ্ক দেখো। 60 মিটার 60 মিটার দীর্ঘ দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে এত অনুপাতে টুকরা টুকরা করা হয়েছে, ছোট টুকরাটার ভর কত? ছোট টুকরাটি কত? তাহলে এত মিটার যেহেতু আছে, তাহলে একটা যদি 3x হয়, আরেকটা 7x, আরেকটা হচ্ছে 10x, তাই না? এই অবস্থায় তাহলে সবগুলা সবগুলা যোগ করলে আমরা পাবো হচ্ছে 60 মিটার। তার মানে 20 এক্স এর মান হচ্ছে 60, তার মানে এক্স এর মান হচ্ছে 3, এক্স এর মান আমরা 3 পাইলাম, তাহলে ছোট টুকরাটার ভর, ছোট টুকরা তো 3, তার মানে 3 মানে হচ্ছে 9, 9 মিটার হচ্ছে ছোট টুকরা দৈর্ঘ্য। ক্লিয়ার? বুঝেছে? এটা মুখে মুখে কেমনে করব, যে 3x 7x আর 10x, তাহলে 3 7 আর 10 যোগ করলে হচ্ছে 20, তার মানে 20x ইকুয়াল যদি 60 হয়, তাহলে x এর মান হচ্ছে 3, x এর মান 3 মানে মানে আমাদের 3x এর মান আসতেছে 3 3 9, এরকম জাস্ট মুখে মুখেই হয়ে যায়। বোঝানোর জন্য একটু বড় করে করি আর কি আমি সবসময়। এত মিটার দীর্ঘ এত এত অনুপাতে ভাগ করলো, ছোট টুকরার ভর কত? আহ এটা এটা যদি করা যায় যে 7500 টাকা 1 অনুপাত এত অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? তার মানে এটা এক্স, 2x, 3x, 4x, 5x, তাহলে সবগুলা যদি যোগ করা যায়, 1 আর 2 3, 3 6, 4 10, 5 15, তাহলে 15x এর মান হচ্ছে
7500। তাহলে এক্স এর মান হচ্ছে 15 দিয়ে যদি ভাগ করি, তাহলে 5 15 75 00 500। 500 হচ্ছে এক্স এর মান। তার মানে ক্ষুদ্রতমটা হচ্ছে 500, আর বৃহত্তম হচ্ছে 5 5 আহ 2500। তার 2500 থেকে 500 বিয়োগ করলে 2000 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বৃহত্তমটা হচ্ছে, মানে এটা হচ্ছে 500, এক্স এর মান 500, আর 5 এক্স এর মান 5 5 25, 2500। তাহলে পার্থক্য কত হচ্ছে? 2500 থেকে, মানে বৃহত্তম আর ক্ষুদ্রতম অংশের পার্থক্য 2500 থেকে 500 বিয়োগ করলে 2000। আবার এইটাকে আরো একভাবে করা যায়, যদি মানে এই পর্যন্ত এটা এক্স হইলে এটা 2x, এটা 3x, এটা 4x, এটা 5x। হ্যাঁ, এখন আমরা এক্স এর মান পেয়ে গেছি 500, কারণ পার্থক্যটা হচ্ছে 5x থেকে এক্স বাদ দিলে 4x। 4x হচ্ছে পার্থক্য, 4 ইন্টু 500 করে দিলেও 2000 আসবে আর কি। এভাবে করেও করা যায়, যেভাবে ইচ্ছা সেভাবে করা যায়, সমস্যা নাই। ঠিক আছে, সহজ অঙ্ক। সেম অঙ্ক। আচ্ছা, এখানে কি বলছে যে তিনটি সংখ্যার অনুপাত 4:5:6, মধ্যম সংখ্যাটির বর্গ 225, বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এটা যদি 4x হয়, এটা 5x, এটা হচ্ছে 6x। তাহলে 5x এর বর্গ, 5x এর বর্গের মান বলছে 225। তার মানে 25 এক্স স্কোয়ার সমান হচ্ছে 225। তার মানে এক্স সমান হচ্ছে 225 ভাগ হচ্ছে 25। তাহলে কাটাকাটি করলে কত আসে? 9। এক্স স্কোয়ারের মান হচ্ছে 9, তার মানে এক্স এর মান হচ্ছে 3। তার মানে এক্স এর মান 3। তার মানে মাঝখানেরটা হচ্ছে 3 5 15, আর এটা হচ্ছে 3 4 12, আর এটা হচ্ছে 3 6 18। বৃহত্তমটা 18। আচ্ছা, বৃহত্তমটা চাইছে না, তার মানে 3 6 18 আর কি। এটাই অ্যান্সার। বুঝছি, বুঝেছি। ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে এটাকে 4x ধরছেন, এটা 5x, আর এটা কি 6x। বলছে মধ্যম সংখ্যাটির বর্গ, মানে 5x এর বর্গ, বর্গের মান দেওয়া আছে 225। তার মানে 5x এর বর্গ মানে 5 এর স্কোয়ার হচ্ছে 25, 25 স্কোয়ার ইকুয়াল 225। তার মানে এক্স স্কোয়ারের মান আসছে 9, এক্স এর মান আসছে 3। এক্স এর মান যে 3, সেখান থেকে আমাকে বলছে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে 3 × 6 × 3 মানে 3 6 18, এই আর কি। ক্লিয়ার? পরীক্ষা সামনে, এখন ছুটি দিয়ে দিন প্লিজ। ছুটি কেন? পরীক্ষা সামনে না? আচ্ছা, এটা বিসিএস এ আসা কোশ্চেন, যে এত মিটার টুকরাগুলোর সাইজ কত ভাবে ভাগ করা হয়েছে। এটা বাসকে এত অনুপাতে ভাগ করা হলো, তার মানে 20x ইকুয়াল হচ্ছে 60। তার মানে এক্স এর মান হচ্ছে 3। তার মানে টুকরাগুলোর সাইজ হচ্ছে, একটা হচ্ছে 9, 3 3 9, 3 7 21, 3 10 30। তার মানে সি নাম্বার অ্যান্সার, তাই না? বুঝেছেন সবাই? তিনটা যদি যোগ করা যায় তাহলে 20x, 20x মানে 60, তার মানে এক্স এর মান 3। এক্স এর মান যদি 3 হয়, তাহলে 3 3 9, 3 3 7 21, 3 10 30। 20তম বিসিএস এ আসছে। দুটি সংখ্যার অনুপাত 5:8, 5:8 দেয়া আছে। উভয়ের সাথে 2 যোগ করলে 2:3 হয়। উভয়ের সাথে যদি 2 যোগ করা যায়, তার মানে 5:8 দেওয়া আছে, তার মানে একটা 5x হইলে আর একটা 8x। উভয়ের সাথে যদি 2 যোগ করা যায়, তাহলে 2:3 হয়। তার মানে এখান থেকে আমি যদি এক্স এর মান বের করি, 3 5 15x প্লাস 6 সমান 16x প্লাস হচ্ছে 4। তার মানে এই পাশে আসলে এক্স সমান হচ্ছে 2। এক্স এর মান 2 বের হয়েছে। সংখ্যা দুইটি কত কত? তার মানে 5 দুগুণে 10 একটা, 8 দুগুণে 16 একটা, 10 16। ক্লিয়ার? বুঝেছেন?
কেমনে করতে হবে বুঝছেন? কোনো কোনো শর্টকাট ফটকাটের দরকার নাই, মানে ইজিলি হয়ে যাচ্ছে যেগুলা, মানে এগুলা এগুলো অযথা শর্টকাট চিন্তা করে কোনো লাভই নেই। যে 5x এটা হচ্ছে 8x, তাহলে একটা হচ্ছে 5x এর সাথে 2 যোগ করছি, এইটা উভয় সংখ্যার সাথে আমি যদি 2 যোগ করি তাহলে অনুপাত হয় 2:3। মানে একটা যদি 5x হয়, একটা যদি 8x হয়, উভয়ের সাথে 2 যোগ করছি। মানে ব্যাপারটা ব্যাপারটা কি হয়েছে, যে অনুপাত যখন দেওয়া থাকবে, দেখেন মানে কথাটা আগে বুঝেন। ওই যে একজন বলছে যে এইটাতে এক্স ধরলাম, এইটাতে কেন এক্স ধরলাম না। এইটা যদি 5x হয়, একটু দেখেন, এটা এইটা যদি 5:8 মানে কি, এটা এটা কত আমি জানি না, এটা হইতে পারে 10 অনুপাত, এটা 10 হতে পারে, এটা 16 হইতে পারে, এটা এটা 20 40 হতে পারে, এটা আমি জানি না কত। তাই আমি ধরে নিলাম এটা যদি 5x হয়, এটা হচ্ছে 8x, তাই না? এই তো বিষয়টা এরকম। তাহলে এই যে প্রথম যে অনুপাতটা আছে যে 5x এর সাথে 2 যোগ করলাম, 8x এর সাথেও 2 যোগ করলাম, এটা করলে অনুপাত হয় 2:3। এইটা তো 2:3 হয়। এইটাকে আপনি যদি ওয়াই ওয়াই বলেন, ওয়াই ওয়াই তো কাটাই যাবে, এক্স এক্স যদি বলেন এক্স এক্স তো কাটাই যাবে, এখানে তো আর যোগ করা হয়নি, এখানে তো আর কাটা দিতে পারতেছে না। কিন্তু এখানে আপনি যদি এক্সও ধরেন, এক্স এক্স তো কাটাই যাবে, এটা তো ধরে কোনো লাভ নাই আর কি। এটা এক্স ধরেই কি আর না ধরেই কি, এটা তো অনুপাত 2:3 আছে। সেটাকে আপনি যদি এখানে ধরেনও যে না আমি ধরবো, ওইটা তো ধরছি, এটা তো ধরবো, ধরলাম এটাতে এক্সই ধরলাম ধরেন, তো এক্স এক্স কাটা গেল না, এনে এক্স এক্স থাকে, দুইটা উপরেও এক্স নিচেও এক্স কাটা গেল। কিন্তু এখানে তো আর কাটে নাই, কারণ উভয়টার সাথে 2 যোগ করছি, তারপরে এই অনুপাতটা হয়েছে। বুঝছি আমরা? কারো যদি মাথার মধ্যে ওইটা কিলবিল করে যে এখানে আমি একটা কিছু ধরলাম না কেন, ধরেন ধরলে তো কাটাই যাবে উপরে নিচে, সমস্যা নাই, কিন্তু এখানে তো কাটবে না, কারণ উভয়ের সাথে 2 যোগ করছি আমরা। আচ্ছা, 3×5 হচ্ছে 15, এই 15x প্লাস হচ্ছে 3×2=6, 8×2=16x প্লাস হচ্ছে 2×2=4। তার মানে এটাই পেশে গেলে এক্স সমান 2 আর কি। এক্স এর মান হচ্ছে 2। এক্স এর মান 2 হলে যেই সংখ্যা দুইটা আছে সেই সংখ্যা দুইটা, একটা হচ্ছে 5x, 5×10, 8×16। ক্লিয়ার? 11তম বিসিএস এ আসছে কি, যে দুধ দুধ ও পানির অনুপাত হচ্ছে 5:2, যদি পানি অপেক্ষা দুধ, আচ্ছা এটা হচ্ছে 5x হইলে এটা হচ্ছে 2x, যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, তাহলে এখানে এটা যে পার্থক্যটা হচ্ছে 3x। 3x মানে হচ্ছে 6, তাই না? দেখেন তো, যে এইখানে দেখেন, দুধ বলছি আমি 5x আর পানি বলছি 2x, তাহলে দুধের চেয়ে পানির চেয়ে দুধ কত এক্স বেশি, তাহলে 5x থেকে 2x বাদ দিলে 3x। তাহলে এখানে বলছে 6 লিটার বেশি, তার মানে 3x এর মান হচ্ছে 6, তার মানে x এর মান হচ্ছে 2। তাহলে পানির পরিমাণ কত, তাহলে 2x, 2 × 2 মানে 4 লিটার হবে অ্যান্সার। পানির পরিমাণ চাইছে। ক্লিয়ার আমরা? ক্লিয়ার? মানে আমি কি বললাম, যে এটা যদি 5x হয়, এটা তো 2x, তাহলে দুধের চেয়ে পানি আসলে 3x পরিমাণ বেশি, এটা থেকে এটা বিয়োগ করলে 3x আসে। এখানে বলছে যে পানির চেয়ে দুধ আর কি, পানির চেয়ে দুধ হচ্ছে 3x পরিমাণ বেশি, এখানে বলছে 6 লিটার বেশি, তাহলে 3x এর মানই হচ্ছে 6, তার মানে x এর মান হচ্ছে 2। এখন বলছে পানির পরিমাণ কত, পানিকে তো 2x ধরছি, তার মানে 2 × 2, মানে 2x সমান হচ্ছে 2 × 2 মানে 4, 4 লিটার হচ্ছে পানির পরিমাণ। ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। 1 গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত হচ্ছে 4:6 হলে গুড়ের পরিমাণ কত পার্সেন্ট? আচ্ছা, তার মানে দুইটা মিলে 10, তার মানে 10-এর মধ্যে গুড় আছে 4, মানে 40%। ক্লিয়ার? দুইটা যোগ করলে 10, 10-এর মধ্যে 4 আছে, তার মানে 100-এর মধ্যে 40 আছে, 40%। এই টাইপের কোশ্চেন তো করলাম। আহ হুম, একই অঙ্ক। আচ্ছা, এটা এই অঙ্ক কি, যে রহিম ও করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5, তার মানে এই অবস্থা, করিমের বেতন এই যে 400 বেশি, তার মানে এটা 7x হইলে এটা 5x, তার মানে দুইটা বিয়োগ করলে 2x, 2x মানে হচ্ছে 400, 2x এর মান 400, তার মানে x এর মান হচ্ছে 200। আচ্ছা, কি বলছে, রহিমের বেতন কত, করিমের পরেরটা রহিম ছিল না, 5 × 200 মানে 1000 টাকা। ক্লিয়ার আমরা?
নাভিদ বলছে আর একটু কঠিন অঙ্ক করান, চলছে না অনুপাত সমানুপাতে কঠিন তেমন অঙ্ক নাই, মানে এগুলাই এগুলাই চলছে আর কি। যা অঙ্ক আসছে সেগুলাই বিগত সালে আসছে সেগুলাই করানো হচ্ছে। তাহলে একটি সংখ্যা অপর সংখ্যার হচ্ছে 450%, তাহলে মানে 450% মানে হচ্ছে 450/100। তার মানে একটা সংখ্যা 450 হইলে আর একটা সংখ্যা হচ্ছে 100। তার মানে সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করেন। তাহলে কাটাকাটি করলে 450/1। মানে কি? তার মানে 9:2 না? 9:2 আসতেছে, 9:2। 450/100, তার মানে 9:2। ওকে, ক ক্ষয়ের মান দেওয়া আছে, ক অনুপাত ক্ষয়ের মান দেওয়া আছে যে 5:4। ক অনুপাত গয়ের মান দেওয়া আছে 6:5। আর গ অনুপাত ক্ষয়ের মান বের করতে বলছে। এই ধরনের অঙ্ক করার সহজ যেটা উপায় সেটা হচ্ছে যেটা কমন, কমনটাকে আপনি প্রথমটার দ্বিতীয়তে রাখবেন, প্রথমটার দ্বিতীয়তে রাখবেন। প্রথমটার দ্বিতীয়তে রাখলে 4:5 হলো, এবং আহ দ্বিতীয়টার প্রথমে রাখবেন 6:5 হলো। এরপরে খ খ অনুপাত ক অনুপাত গ লিখে ফেলবেন। তাহলে এই দুটা গুণ করব ফার্স্টে, 4×6 = 24। তারপরে এই দুটা গুণ করব, 5×6 = 30। তারপরে এই দুটা গুণ করব, 5×5 = 25। আমার চেয়েছে কি গ অনুপাত খ, তার মানে 25:24 হবে অ্যান্সার। দেখেন কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন যদি আহ, মানে আসে তাহলে কিভাবে করবেন সেটা হচ্ছে এটা। এটার আবার বলতেছি, আবার বলছি, দেখেন ভালো করে মনোযোগ দেন। এ অনুপাত বি এর মান দেওয়া আছে, এ অনুপাত বি এর মান দেওয়া আছে ধরেন, আর বি অনুপাত সি এর মান যখন দেওয়া থাকে, মানে আমাকে এই ফরম্যাটে আনতে হবে, এ অনুপাত বি, বি অনুপাত সি, এই ফরম্যাটে আনতে হবে। মানে কমনটা হচ্ছে প্রথমটার দ্বিতীয়তে আনবো এবং দ্বিতীয়তে প্রথমে আনবো। এইটার যদি মান দেওয়া থাকে তাহলে আপনাদের একটা ফরম্যাট হচ্ছে যে মনে করেন 5:4 দেওয়া আছে, এটা মনে করেন 6:2, 6 অনুপাত মনে করেন 7 দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল হয় প্রথমটা হচ্ছে এইটা, এই গুণটা 5×6 = 30। তারপরে হচ্ছে এইটা দয়ের মতো আর কি, 4×6 = 24। তারপরে হচ্ছে এই গুণটা, মানে 4×7 = 28, এটা হয়। কিন্তু এখানে দুর্ভাগ্যজনক, আপনি যদি এই দুটা লেখেন, দেখেন কয়ের পরে খ আছে আবার কয়ের পরে গ আছে, এইটা কিন্তু ওই ফরম্যাটে নাই। তার মানে এটাকে আমাকে উল্টাই দিতে হবে, আগে উল্টাই দিয়ে খ অনুপাত ক আবার ক অনুপাত গ, তাহলে কিন্তু কটা এই যে যেটা কমন সেটা আমাকে দ্বিতীয়তে আনতে হবে। তাই এই খ অনুপাত ক করছে, তাহলে এই রেশিওটা উল্টে গেছে। এটা এই এই অনুপাতটা উল্টে গেছে, এই অনুপাতটা উল্টে গেছে। তাহলে এই অনুপাতটা যখন মানে এই অনুপাতটা উল্টে গেল, এখন খ অনুপাত ক, ক অনুপাত গ এখন কিন্তু একই হয়ে গেছে। এখন ফরম্যাট এই দুটা গুণ 4×6 = 24, তারপরে এই ফর্মে 5×6 = 30, তারপরে হচ্ছে এই দুটা গুণ 25। তার মানে খ অনুপাত ক অনুপাত গ পেয়ে গেছে। কিন্তু আমার চাইছে গ অনুপাত খ, মানে গটা আগে তারপরে খ। তাহলে গ এর মানটা যদি বলি 25 আর খ এর মানটা হচ্ছে 24। কথা কি বুঝছি আমরা? ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে 24-কে 24-কে যদি 7:6 অনুপাতে বৃদ্ধি করা হয় তাহলে আহ নতুন সংখ্যাটি কত হবে? মানে 24-কে যদি আপনি 7:6 যদি বৃদ্ধি করা হয় তাহলে নতুন যেই সংখ্যাটা হবে সেটা কত হবে? তাহলে কত হবে? 28 হবে, তাই না?
এই তো 7:6 মানে কি 7/6 অনুপাতে বৃদ্ধি করলে কত হবে? আচ্ছা, এতকে হ্রাস করলে কত হবে? তার মানে 64 গুণন 8, মানে 7:8, 7 উপরে 8, তার মানে 7 8 56 হবে। এই আর কি, এগুলো তো বুঝতেই পারতেছেন কি কাহিনী, বৃদ্ধি বা হ্রাস। আচ্ছা, দুটি সংখ্যার যোগফল এত, যোগফল হচ্ছে 8, সংখ্যা দুটি হচ্ছে 3:1 অনুপাতে যদি ইয়ে করা হয়, সংখ্যা দুটির গুণফল কত? তার মানে এটাকে যদি 3x বলি, এটাকে যদি x বলি, 4x ইকুয়াল হচ্ছে আহ মানে এটা 3x আর এটা x, তাহলে 4x ইকুয়াল 8, x এর মান হচ্ছে 2, তাহলে এই দুটোর গুণফল কত? 3x স্কোয়ার। তার মানে x এর মান যেহেতু 2 ছিল, 2 এর উপর স্কোয়ার মানে 12 হবে অ্যান্সার। ঠিক আছে, একটা 3x একটা x, দুইটার যোগফল দেওয়া আছে 8, মানে 3x আর 2x যোগ করলে 4x, 4x ইকুয়াল 8, x এর মান হচ্ছে 2। এখন গুণফল চাওয়া হয়েছে, গুণফল মানে 3x ইন্টু x, মানে 3x ইন্টু x মানে 3x স্কোয়ার ইকুয়াল, এটা হচ্ছে গুণফল, তার মানে গুণফল হবে 3x ইন্টু x। তার মানে এক্স এর মান তো ছিল হচ্ছে 2, এক্স এর মান তো 2 পেয়েছেন, এক্স এর মান 2 বসে দিলে 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 3 4 হচ্ছে 12 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার আমরা? ওকে, দুটি সংখ্যার বিয়োগফল এত, আর এগুলা এগুলো সহজ অঙ্ক। চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি মানে মনে করেন এ বাই বি ইকুয়াল সি বাই ডি, ঠিক আছে, যদি হয় তাহলে, তাহলে এ এর মান কত? 3, বি এর মান কত? 9, সি এর মান কত? 4, ডি এর মান বের করতে হবে। তাহলে ডি ইকুয়াল আসতেছে এটাকে এটা দিয়ে গুণ করে 4 গুণন 9 বাই হচ্ছে 3, 3 3 9, 3 4 হচ্ছে 12, 12 হচ্ছে অ্যান্সার। মানে আপনাদের মনে রাখতে হবে সমানুপাতির যে বিষয়টা, এই এই জিনিসগুলো একটু বুঝাই বলি। মনে করেন এ বাই বি ইকুয়াল যদি সি বাই ডি হয়, মানে এ ইস টু বি ইকুয়াল হচ্ছে সি ইস টু ডি যদি হয়, এটা প্রথম সমানুপাতি, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ সমানুপাতিক। তাহলে আপনাকে চতুর্থ সমানুপাতিকটা বের করতে বলছে। এইটা এই দুইটা হচ্ছে, এটা এটা প্রথম সমানুপাতিক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থটা বের করতে বলছে। তার মানে 3:9 সমান হচ্ছে 4:, হোয়াট, এটা আসলে আপনাকে বের করতে বলছে, এই হোয়াটটা বের করতে বলছে। তাহলে কেমনে করবো? 3/9 সমান 4 বাই, আমি এক্স ধরে নিলাম, তাহলে এক্স এর মানটা আপনি বের করবেন, এক্সটা এই পাশে চলে গেল, এটা এই পাশে গুণ, এটা এই পাশে চলে আসলো, বা এটা এটা আপনি কাটাও দিতে পারেন, যে 3 আসলো, এক্স এর মান হচ্ছে 3 4 12। কথা কি বোঝা গেছে? কথা বুঝেছেন সবাই? ক্লিয়ার? চতুর্থ সমানুপাতি সেম, সেম অঙ্ক। এ বাই বি মানে 10/40 সমান হচ্ছে 50/x, 10/40 সমান, কাটাকাটি করলে তো 4 থাকে, 50/x, তার মানে এক্স এর মান 200 আসতেছে, তাই না? কারণ 4 5 20, 200, এক্স এর মান 200। মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি যদি তিনটার মধ্য সমানুপাতি বের করতে বলে, তিনটা, তখন বুঝবো যে আমাদের রেশিওতে তিনটা পদ আছে। এ বাই বি সি বাই ডি করলে তো 4টা হয়, কিন্তু এখানে একটা জিনিস আছে, তার মানে এ বাই বি ইকুয়াল হচ্ছে বি বাই সি। এটা যখন মধ্য সমানুপাতি থাকবে তখন বুঝবো এরকম, যে এ বাই বি সমান হচ্ছে বি, বি বাই সি দেওয়া আছে। মধ্য সমানুপাতি মানে তিনটা যখন দেওয়া থাকবে, আপনার ওখানে 4টা দেওয়া ছিল, 4টা দেওয়া থাকলে এ বাই বি ইকুয়াল সি বাই ডি, আর যদি তিনটার কাহিনী থাকে তাহলে এ বাই বি ইকুয়াল বি বাই সি। তার মানে মধ্যে আছে কিন্তু এ ইস টু, এটা মানে এ ইস টু বি ইস টু সি। আচ্ছা, তাহলে মধ্যে আছে হচ্ছে বি, বি এর মান বের করতে বলছে, তার মানে এখান থেকে পাচ্ছি বি স্কোয়ার সমান হচ্ছে এসি, এ এর মান আর সি এর মান দেওয়া আছে, তার মানে 16 × 9 এটা দেওয়া আছে, 16 × 9 মানে 144, তাহলে বি এর মান হচ্ছে √144 মানে 12, তার মানে বি এর মান হচ্ছে 12। কথা কি বুঝা গেছে? মানে আমাদের যখন 4টা সমানুপাতি থাকবে তখন এ ইস টু বি ইকুয়াল হচ্ছে সি ইস টু ডি, মানে এ বাই বি সমান সি বাই ডি। যখন তিনটা সমানুপাতি থাকবে তখন এ বাই বি সমান হচ্ছে বি বাই সি, মানে এ ইস টু বি সমান হচ্ছে বি ইস টু সি, মানে এ বি সি ক্রমিক সমানুপাতি আর কি। এটা যখন, তখন এই মধ্য সমানুপাতিটা বের করতে বলছে, বি এর মানটা বের করতে বলছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। সেম অঙ্ক। আচ্ছা, ক খ, খ গ, ক ক,
একই অঙ্ক, এবি বিসি এবিসি বের করতে বলছে। আহ আচ্ছা, 40তম বিসিএস এ আসছে এই কোশ্চেনটা করা যায় যে পনির এবং তপনের আয়ের অনুপাত হচ্ছে 4:3। তপন এবং রবিনের আয়ের অনুপাত 4:5। আচ্ছা, মানে পনির যে আছে, চিন্তা করেন পনির অনুপাত তপন, এটা এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। 4:3। আবার তপন অনুপাত পনির, নাকি তপন অনুপাত রবিন, রবিন ইকুয়াল হচ্ছে 5:4। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে কি দ ফরম্যাটে পনির অনুপাত তপন অনুপাত রবিন পেয়ে যাব না? রবিন ওই যে দ অনুপাতে দতে 4×5 হচ্ছে 20 অনুপাত, তারপরে হচ্ছে এই দুটা গুণ 3×5 হচ্ছে 15 অনুপাত, এই দুটো করলে 12। ওকে, তাহলে 20:15 হচ্ছে 12। এটা হচ্ছে আপনার সব এইটা হচ্ছে অনুপাতটা। পনিরের আয় বলছে 120। তার মানে আমরা যে অনুপাতগুলো আছে সেটা হচ্ছে, এটা যদি 20x হয়, এটা 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 যদি এটা যদি 15x হয়, তাহলে এটা তো 12x। তাহলে এইটা যে মানটা দেওয়া আছে 20x এর মান, 20x এর মানটা দেওয়া আছে 120, তার মানে x এর মান হচ্ছে 120 ভাগ হচ্ছে 20, তার মানে 6। রবিনের আয় কত? রবিন মানে কত ছিল লাস্টেরটা? 12x। তাহলে 12x ইকুয়াল টু কত? তাহলে 6×12 হচ্ছে 72। ক্লিয়ার কি? সবাই বুঝেছি? ক্লিয়ার না? হুম, আচ্ছা, ঠিক আছে স্যার, আরেকবার। ওকে, আরেকবার হচ্ছে আপনি এইভাবে করে একবারে পুরাটা মিশাই দিয়ে আরেকবার করতেছি, দেখেন। পি ফর পনির, হ্যাঁ, টি ফর তপন। তাহলে পনির অনুপাত তপন হচ্ছে 4:3। আর তপন অনুপাত রবিন, রবিন হচ্ছে 5:4। তাহলে পনির অনুপাত তপন অনুপাত রবিনের মানটা বের করে যদি দ ফরম্যাট, এই দুটা গুণ হবে 4×5 20, তারপরে এই দুটা গুণ, তারপরে এই দুটা গুণ, তারপরে এই দুটা গুণ, তাহলে 4×5 20 আর 3×5 হচ্ছে 15, আর তারপরে এই দুটা গুণ 3×4 হচ্ছে 12। এই তো এই সিস্টেম ছিল আমাদের। আচ্ছা, এখন আমরা যদি এক্স ধরে নেই, তার মানে পনির হচ্ছে 20x, তার মানে তপন হচ্ছে 15x, আর রবিন হচ্ছে 12x। এখানে কিসের মান দেওয়া আছে? পনিরের আয় দেওয়া আছে, তার মানে 20x এর মানটা দেওয়া আছে, পনিরের আয়টা। তাহলে 20x এর মান দেওয়া আছে 120, এক্স এর মান পাইলাম 120/20, তার মানে আমাদের আসতেছে 6। তাহলে এক্স এর মান 6, কিন্তু আমার চাইছে কার মান? রবিনের মান। রবিন মানে কি? 12x এর মান। তাহলে 12x মানে রবিন মানে হচ্ছে 12x, রবিন। তাহলে 12x মানে আমাদের আসতেছে 12x6 মানে 6×12 72। ক্লিয়ার? বুঝেছেন? সৌরভ মন্ডল, বুঝেছেন কিনা? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এ অনুপাত বি, বি অনুপাত সি, অনুপাত সি এর মান বের করতে বলছে। 5:3, এর আগের অঙ্কটার মতো, 161 নাম্বার অঙ্কটা আগেরটার মতো। আপনারা এইটা নিজেরা করেন তো, এটা একটু প্র্যাকটিস করেন নিজেরা, দেখি পারেন কিনা। এটা নিজেরা করেন, 161 নাম্বার অঙ্কটা নিজেরা করেন। নিজেরা করেন। কত হয়? শহীদ অনুপাত পনির 5:4, পনির অনুপাত তমিস 3:4। তাহলে শহীদ অনুপাত পনির অনুপাত তমিস, মানে এখানে দেখেন দ্বিতীয় নাম্বারে এবং এইটার প্রথম নাম্বারে কিন্তু একই, তাহলে কিন্তু আপনার মিলবে আর কি। 3×5 15, 4×5 12,
আর 4 4 16। আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে সবসময়, যে এই জিনিসটা যদি মিল না থাকে তাহলে কিন্তু মিল করাই নিতে হবে, প্রথমটার লাস্টে এবং দ্বিতীয়টার প্রথমে, এটা কিন্তু মিল করে নিতে হবে। শহীদের আয় বলছে, শহীদের আয় তো 15x, তাহলে 15x এর মান হচ্ছে 120, তার মানে x এর মান কত? 120 কে আমি যদি 15 দিয়ে ভাগ করি, তার মানে 8 আসে না, 8। ওকে, তাহলে এক্স এর মান 8, কিন্তু আমার চাইছে কার মান? তমিজের মান, মানে 16x এর মান। 16x ইকুয়াল 8 গুণন 16, 6 8 48, 8 8, আর 4 হচ্ছে 12, 128 না, 128 আসে। ভেরি গুড, এই তো সবাই অ্যান্সার দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই এই অঙ্কটা, এই অঙ্কটার ইয়াটা হচ্ছে, আমরা স্কেল আছে না, ওকে ঠিক আছে। আচ্ছা, এটা একটু অঙ্কটা দেখেন, এই অঙ্কটা যে কুকুর তাড়িত একটি, মানে কুকুর কুকুর তাড়া করতেছে এমন একটা খরগোশ যত সময়ে 8 বার লাফ দেয়, ততক্ষণে কুকুরটা হচ্ছে ততক্ষণে 7 বার লাফ দেয়। আচ্ছা, মানে কুকুরটা ততক্ষণে 7 বার লাফ দেয়। তো কিন্তু খরগোশ 5 লাফে যত দূর যায়, কুকুর 4 লাফে তত দূর যায়। তাহলে কুকুর আর খরগোশের আপনার ইয়াটা ইয়াটা বের করতে বলছে। তো এইটা, এই জিনিসটা আমি ওই যে এর আগে, এর পরে অনুপাতের সাথে ওই যে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে ওই যে কাজ ক্ষমতার যখন অঙ্ক এবং ঐকিক নিয়ম যখন করাবো, তখন এই অঙ্কটা করাই দেবো আর কি। এই টাইপের অঙ্ক, একই টাইপের অঙ্ক আছে, তো এটা আমি করাই দেবো, এই পদক্ষেপের অঙ্কগুলা। আর স্কেলের অঙ্ক তো জাস্ট নর্মাল, এটা এটা হচ্ছে যদি কোনো স্কেল বলা থাকে যে 1:1000, 1:2000, আর এখানে বলা হয়েছে যে এত কিমি রাস্তার মাপ কত হবে, তার মানে স্কেলটা হচ্ছে 1:2000। তাহলে রাস্তার মাপ মানে 1:2000, এটা হচ্ছে মানে আপনার যে একটা ম্যাপ থাকে, ম্যাপে 2000:1 অনুপাতে আসলে ম্যাপটা থাকে আর কি, এরকম এরকম একটা ম্যাপ আছে। মানে কি, ধরেন আহ একটা একটা জায়গাকার দৈর্ঘ্য, একটা জায়গাকার দৈর্ঘ্য যদি 2000 মিটার হয়, 2000 মিটার হয়, সেটা ম্যাপে মাত্র 1 মিটার করে দেখানো হয়েছে, মানে 2000:1 অনুপাতে ম্যাপে দেখানো হয়েছে। কারণ 2000 মিটার তো আর আপনি ম্যাপে আঁকতে পারবেন না, তাই অনুপাতটা হচ্ছে 2000:1। সেইটার রাস্তার দৈর্ঘ্য যদি 1.2 কিমি হয়, 1.2 কিমি মানে কত মিটার? 1.2 কিমি মানে 1200 মিটার। তাহলে সেইটাকে আপনি ম্যাপে কতটুকু দেখবেন? তার মানে 2000-কে যদি 1 দেখেন, তাহলে 1200-কে কত দেখবেন? তার মানে অবশ্যই 1200/2000, মানে এত মিটার আপনি দেখবেন। শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, আমরা যদি আরো কেটে দিই, 4 দিয়ে যদি কাটি, 3 4 12, তার মানে এত মিটার আমি দেখব। এত মিটার মানে আলটিমেটলি কত সেন্টিমিটার? আমি মিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাই না? তার মানে গুণন যদি 100 দেই, 100 সেমি করে দেই, ও এটা তো 5 হবে, 4 দিয়ে কাটছি তো, এটা 5 হবে, তার 20 হবে, তার মানে 60 হবে, 60 সেমি। খ নাম্বারটা অ্যান্সার। বুঝেছেন কি এটা? সবাই কি বুঝেছেন এটা? দেখেন তো। মানে আবার বলি, মানে যারা যারা বুঝেন নাই, যে 2000 মিটার যদি কোনো কিছু থাকে, বা 2000টাকে আপনাকে দেখাবে হচ্ছে 1, 2000টাকে আপনাকে দেখাবে হচ্ছে 1, তাহলে আপনার যদি একটা যদি 1200 মিটার, মানে 1200, মানে 1.2 কিমি থাকে, 1.2 কিমি মানে তো 1200 মিটার, তাহলে 1200 মিটারকে কতটুকু দেখাবে? তাহলে আপনি বলতে পারেন যে 1200 মিটারকে, 1200 মিটারকে 1200 মিটারকে যে দেখাবে, সেটা কি 20 ভাগের 2000 ভাগের 1 ভাগ দেখাবে? তার মানে 1200-কে 2000 দিয়ে আমাকে ভাগ করতে হবে, কারণ এইটা যদি 2000 থাকে সেটা তো 1 মিটার দেখায়, তার মানে 1200-এর 2000 ভাগের 1 ভাগ দেখাবে আমার। তাহলে 1200-এর 2000 ভাগের 1 ভাগ মানে কত আসলে? শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, আমি যদি 4 দিয়ে কাটি, 3 4 12, 4 5 20, মানে 5-এর 3, 5-এর 3, এইটা এটা তো মিটার আর কি, 5-এর 3 হচ্ছে মিটার, কিন্তু 5-এর 3 মিটার তো এখানে অপশনে নাই, তার মানে আমি সেন্টিমিটারে কনভার্ট করি যদি, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে কনভার্ট করে ফেললাম, কাটাকাটি করলে এটা 20 আছে, মানে 60 সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝেছি?
মানে মিটারে যেহেতু দেওয়া নাই, 5/3 দেওয়া নাই, আলটিমেটলি সেই জন্য সেন্টিমিটারে কনভার্ট করলাম। ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।